হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, ওকে। আমি ফেসবুকে জাস্ট একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটা অড টাইমে ক্লাস নিতে আসলাম। তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা হচ্ছে আজকে যে ক্লাসটা, এটা তো রাত 10টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু আগের দিনই বলে দিছিলাম যে আজকে হলো 4টার সময় নিব। আর আহ, আজকের ক্লাসটার পরে থিওরি পার্টে আশা করি আর একটা ক্লাস হলেই হয়ে যাবে। এরপরে আর একটা ভাবছি ডেডিকেটেড ক্লাস রাখবো, যেখানে হচ্ছে একটু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। হ্যাঁ, তো ঈদের আগে ওই থিওরি ক্লাস পর্যন্ত কভার হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন নাই। চশমা কই? চশমা হচ্ছে, চশমা ভাই দেখো তো চশমা পাও কিনা। ওই আমার ওই ওই বাসায় আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা শুরু করব। ঠিক আছে, তো আমরা 11 নম্বর লেকচারে চলে আসলাম। আমাদের আর আর একটা ক্লাস হলে ওখানে আমরা ওই যে কুয়া চৌবাচ্চা রিলেটেড যে সমস্ত ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখব। আর আজকের ক্লাসে মূলত আমরা ভরকেন্দ্রের সরণ রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। হ্যাঁ, ভরকেন্দ্রের সরণ রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। ভাই ভিডিও দেখা যাচ্ছে না কেন? না দেখা গেলে ইয়াতে চলে আসো, ফেসবুকে চলে আসো। হ্যাঁ, না দেখা গেলে ফেসবুকে চলে আসো। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, প্রথমে দেখো ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র থেকে আমাদের দেখা যায় মাঝে মাঝে ক নাম্বার বা খ নাম্বার প্রশ্ন দিয়ে দেয়। খতে তো না, কতে দিয়ে দেয়। কিন্তু এইটা মহাকর্ষ অধ্যায়ের মধ্যেও পড়তে পারে, আবার কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের মধ্যেও পড়তে পারে। তো এই কনসেপ্টটা বোঝা আমাদের এই সামনের যে টপিকগুলো শুরু করব সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া দেখা যাচ্ছে না আপনাকে? একটু ওয়েব অ্যাপে জানাও তো ঠিক আছে কিনা সব। ওয়েব অ্যাপে একটু জানাও তো ঠিক আছে কিনা সব। ঠিক নাই? বাকিরা একটু জানাও। ভিডিও নাই এই যে বলতেছে ঠিক আছে। ঠিকই আছে, তাইলে ইয়া করো, যাদের ঠিক নাই তোমরা একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারো, অথবা ফেসবুকে চলে আসো, অথবা ফেসবুকে চলে আসো। ঠিক আছে, সবাই খাতা কলম বের করো। বিসমিল্লাহ। দেখো, তো প্রথমে কি বলছে, ভরকেন্দ্রের সংজ্ঞা কি? কোনো বিস্তৃত বস্তু বা কণার সমষ্টির ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটিতে শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো আবর্ত গতি সৃষ্টি হয় না। মনে করো এইটা আমাদের একটা সুষম রড। হ্যাঁ, এই সুষম রডের মনে করলাম এইটা হচ্ছে আমাদের ভরগুলার কেন্দ্র, ভরের কেন্দ্র। এই ভর কেন্দ্রের তুমি যদি বল প্রয়োগ না করে তুমি যদি একটু কোণা বরাবর একটা বল প্রয়োগ করো, তাহলে কিন্তু দেখবা যে এই রডে একটা আবর্তনের সৃষ্টি হয়েছে, একটা ঘূর্ণনের সৃষ্টি হয়েছে। কিন্তু তুমি যদি একদম ঠিক বরাবর ভরকেন্দ্র বরাবর তুমি যদি একটা বল প্রয়োগ করো, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের যে সুষম রডটা, সেই রডটা একদম রৈখিক একটা গতি পাইছে। এইভাবে করে রডটা তখন চলা শুরু করবে। কিন্তু যদি ভরকেন্দ্র বরাবর না দিয়ে তুমি এটাকে একটু ডিফারেন্ট কোনো একটা দিকে দাও, তখন দেখা যাবে যে এখানে একটা আবর্তন গতির সৃষ্টি হয়েছে। তো আমাদের প্রথমত ভরকেন্দ্রর টা কিভাবে সংজ্ঞায়িত করলো, যে এটা এমন একটা বিন্দু যেই বিন্দু বরাবর বল প্রয়োগ করলে আমাদের বস্তুটার মধ্যে একটা রৈখিক গতির সৃষ্টি হয়, কোনো কৌণিক গতির সৃষ্টি হয় না, বা কোনো আবর্তনের সৃষ্টি হয় না। এটাই বললো। দেখো,
এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটিতে শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো আবর্ত গতি সৃষ্টির হয় না। এছাড়া আরেকটা সহজ সংজ্ঞা আছে, সেটা কি, বিস্তৃত বস্তুর সমগ্র ভর যেই বিন্দুতে পুঞ্জীভূত আছে বলে চিন্তা করা যায়, যেই বিন্দুতে পুঞ্জীভূত আছে বলে চিন্তা করা যায়, যে আমাদের এই সমগ্র ভরটাকে যদি আমরা এই বিন্দুতে সমগ্র ভরটা পুঞ্জীভূত আছে এরকম যদি চিন্তা করতে পারি, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো এটার ভরকেন্দ্র। চলো এই কয়েকটা অ্যাপ্লিকেশন দেখলে আসলে ভরকেন্দ্র রিলেটেড যত কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, আমরা কিছু বস্তুর ভরকেন্দ্র সম্পর্কে আগে একটু জানি, যে কিছু বস্তুর ভরকেন্দ্র, কয়েকটা বস্তুর কমন কিছু ভরকেন্দ্র আছে। যেমন একই বস্তুর কখনোই একাধিক ভরকেন্দ্র থাকতে পারে না, ভরকেন্দ্র একটাই থাকবে। সুষম ঘনত্বের যে কোনো জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুর ভরকেন্দ্র বস্তুটার জ্যামিতিক কেন্দ্রে অবস্থান করে। এটার মানেটা কি, পরের লাইনগুলো থেকে বুঝবা। যেমন বলছে আয়তাকার বা বর্গাকার পাতের ক্ষেত্রে ভরকেন্দ্র থাকে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। মনে করো আমাদের কাছে এরকম একটা আয়তাকার পাত আছে। এই যে আয়তাকার পাত, এই আয়তাকার পাতের যে ভরকেন্দ্রটা থাকবে সেটা কোথায় থাকবে, সেটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। এইখানে যদি আমরা একটা কর্ণ আঁকি, তাহলে কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু এইটা হবে আমাদের এই পাতের ভরকেন্দ্র। তারপর বৃত্তাকার পাত বললে, বৃত্তাকার যদি কোনো পাত থাকে তাহলে সেই বৃত্তাকার পাতের যে কেন্দ্রটা থাকবে সেইটাই হচ্ছে আমাদের সমগ্র ভরের ভরকেন্দ্র। ত্রিভুজাকার যদি কোনো পাত থাকে, যদি কোনো ত্রিভুজাকার পাত থাকে, তাহলে তিনটা মধ্যমার যে ছেদবিন্দু হবে, দুইটার ছেদবিন্দু যেখানে, তিনটার ছেদবিন্দু একই জায়গাতেই হবে। তাহলে এইটাই হলো আমাদের ওই ত্রিভুজাকার পাতের যে ভরকেন্দ্রের জায়গাটা। গোলকের ক্ষেত্রে গোলকের কেন্দ্র, সরল দোলকের ক্ষেত্রে সরল দণ্ড যদি থাকে তাহলে সেই সরল দণ্ডের মধ্যবিন্দু যেটা থাকবে এটাই হচ্ছে, দৈর্ঘ্যের মধ্যবিন্দু যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের ওই রডের ভরকেন্দ্র। চোঙ বা আমাদের নিরেট সিলিন্ডার যেগুলা, ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে ভরকেন্দ্র কোথায় থাকবে, দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে। কোনো বস্তুর ভরকেন্দ্র বস্তুটার উপাদানের বাইরেও থাকতে পারে, যেমন বৃত্তাকার আংটার ভরকেন্দ্র বৃত্তের কেন্দ্রে। যেটা বললো এখানে যে ধরো ভরকেন্দ্র যে ভরের ওপরেই থাকতে হবে এরকম না। আমরা যদি এটাকে একটা চাকতি চিন্তা না করে একটা চুড়ি চিন্তা করি, একটা রিং চিন্তা করি, তাহলে এই রিংয়ের ভরকেন্দ্র কিন্তু কোনো ভরের উপরে অবস্থান করবে না। এই রিংয়ের ভরকেন্দ্র থাকবে হচ্ছে আমাদের এই জায়গাতে, একদম বৃত্তের কেন্দ্রে, যেখানে কোনো ভর নাই। তাহলে খেয়াল করো যে এখানে আমাদের দুইটা কথা বললো, একটা হচ্ছে একই বস্তুর একাধিক ভরকেন্দ্র থাকতে পারে না, এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে উপাদানের বাইরেও থাকতে পারে। এই যে এখানে আমাদের উপাদান ছিল, এখানে আমাদের উপাদানগুলো ছিল, কিন্তু উপাদানের বাইরেও কিন্তু ভরকেন্দ্র থাকতে পারে। আর বস্তুর আকার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ভরকেন্দ্রও পরিবর্তন হয়ে যাবে। এখন একটা কমন কনফিউশনের জায়গা আছে, সেটা হচ্ছে ভাইয়া ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র। ভরকেন্দ্র কোনগুলা এবং ভারকেন্দ্র কোনগুলা? দেখো, ভরকেন্দ্র হচ্ছে ভরগুলার গড় কোন বিন্দুতে আছে, আর ভারকেন্দ্র হচ্ছে এমজি গুলার গড় কোন বিন্দুতে আছে। দেখো, আমরা আগে ভরকেন্দ্র বের করাটা শিখি, তারপরে ভারকেন্দ্র সহজে বুঝতে পারবা। যেমন দেখো, ভরকেন্দ্রের ক্ষেত্রে আমাদের মনে করো দুইটা, একটা কাজ করি সূত্রে পরে আসি, আগে এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে আমাদেরকে বলছে দেখো এক্স অক্ষ, এটা মনে করো আমাদের একটা এক্স অক্ষ। এই এক্স অক্ষ থেকে 5 কেজি এবং 10 কেজি ভরের দুইটা বস্তু রাখা আছে। হ্যাঁ, 5 কেজি এবং 10 কেজি ভরের দুইটা বস্তু রাখা আছে। এই বস্তুগুলো কোথায় রাখা আছে? দেখো কি বলছে, রাখা আছে মূল বিন্দু থেকে একটা আছে 4 মিটার দূরত্বে, মূল বিন্দু থেকে একটা ভর আছে 4 মিটার দূরত্বে, এই ভর আছে একটা 4 মিটার দূরত্বে, এবং আরেকটা ভর রাখা আছে 12 মিটার দূরত্বে, আরেকটা ভর রাখা আছে 12 মিটার দূরত্বে। তাহলে এদের ভরকেন্দ্রের অবস্থান কোথায় সেটা বের করতে বলছে, ভরকেন্দ্রের অবস্থান কোথায় বের করতে বলছে। আচ্ছা বলো তো, আমি যদি তোমাকে একটা ম্যাথ প্রবলেম সলভ করতে দেই, যে একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমে 16 বছর বয়সী স্টুডেন্ট আছে, 16 বছর বয়সী স্টুডেন্ট আছে 30 জন, এবং 17 বছর বয়সী স্টুডেন্ট আছে মনে করো 10 জন, 18 বছর বয়সী স্টুডেন্ট আছে মনে করো 2 জন। আমি যদি বলি এদের বয়সের গড় কত নির্ণয় করো, বয়সের গড় কত নির্ণয় করো, এটা হচ্ছে বয়স, আর এই পাশে আছে হলো সংখ্যা, যে কতজন স্টুডেন্টের বয়স হচ্ছে
16, 17, 18। তাহলে আমাদেরকে বললো বয়সের গড় বের করতে, বয়সের গড় বের করতে। তাহলে তুমি এটাকে কিভাবে চিন্তা করতে পারো যে এখানে আমাদের গড়টা কত হবে? দেখো আমরা কি করি, এখানে 16 বছর বয়সী সংখ্যা আছে 30 জন, তাহলে 16 গুণ 30 যোগ 17 গুণ 10, মানে আমি উপরে প্রথমে কি করব, উপরে প্রথমে সবগুলো বয়সের যোগফল আগে লিখব, তারপরে ভাগ দিব নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে। প্রথমে আমি উপরে কি লিখব, যতগুলো বয়স সবগুলো বয়সকে যোগ করে তারপরে তো টোটাল স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে 16 বছর বয়সে যেহেতু 30 জন আছে, তাহলে 16 যোগ 16 যোগ 16 যোগ 16 এভাবে করে 30টা হবে, অর্থাৎ 16 গুণ 30। তারপরে 17 গুণ 10, তারপরে আসবে হচ্ছে 18 গুণ 2, ডিভাইডেড বাই, বলো তো ভাগ দিব কি দিয়ে? 16, 17, 18 দিয়ে ভাগ দিব না, আমি তো বয়সটাই বের করতে চাই, তাহলে বয়স দিয়ে তো ভাগ দিলে হবে না। আমি যেহেতু বয়স বের করতে চাই তাই গুণাকারে আছে সংখ্যা, তাহলে সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে মোট সংখ্যা কত? 30 যোগ 10 যোগ 2, তাহলে 30 যোগ 10 যোগ 2, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু এইখানে মোট সংখ্যা দিয়ে যখন ভাগ করলাম তখনই কিন্তু আমরা একটা গড় বয়স কত সেটা পেয়ে গেলাম, গড় বয়স কত সেটা পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা একটা কাজ করি তো, এই প্রবলেমটাকে যদি একটা সংখ্যা রেখার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই, যে মনে করো এই এক্স অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে বয়সটাকে, এক্স অক্ষ বরাবর বসাবো বয়সটাকে। এইটা হলো 0 বছর বয়স, এইটা হচ্ছে মনে করো আমাদের 16 বছর বয়সের, এটা হলো 17 বছর, আর এইটা হচ্ছে 18 বছর বয়সের সংখ্যা রেখাটা। হ্যাঁ, সংখ্যা রেখাটা। এখন কি বললো দেখো, যে আমাদের এই 16 বছর বয়সী স্টুডেন্ট আছে কতগুলা? স্টুডেন্ট আছে টোটাল হচ্ছে 30 জন, 30 জন। তারপরে 17 বছর বয়সী স্টুডেন্ট আছে কতগুলা? আছে 10টা। 18 বছর বয়সী স্টুডেন্ট আছে কয়টা? 18 বছর বয়সী স্টুডেন্ট আছে টোটাল 2টা। তাহলে খেয়াল করো, আমরা যখন এই সংখ্যা রেখার মধ্যে গড়ের জায়গাটা কোথায় হবে এটা যদি বের করতে চাই, যে গড়ের জায়গা কি 16 থেকে 17-র মাঝে, 17 থেকে 18-র মাঝখানে, না কোন জায়গাতে, সেই গড়টা যদি বের করতে চাই তাহলে কি করছি আমরা দেখো তো। আমরা আগে উপরে মোট বয়স, উপরে কি লিখছি? উপরে লিখছি হচ্ছে মোট বয়স, উপরে লিখছি হচ্ছে মোট বয়স, আর নিচে লিখছি হচ্ছে মানে শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা। তো এক্স্যাক্টলি দেখো মোট বয়সটা কিভাবে আমরা বের করছিলাম, যে 16 বছর বয়সে আছে 30 জন, তাইলে 16 যোগ 16 যোগ 16 যোগ এইভাবে করে 30টা লিখবো। তো ওই 30টা এইভাবে লেখার থেকে স্মার্ট উপায় কি, যে আমরা একটা 16-র সাথে 30কে গুণ দিয়ে দিলাম, প্লাস আমাদের 17 বছর বয়স আছে 10 জনের, তাহলে 17 যোগ 17 যোগ 17 যোগ 17 এইভাবে করে 10টা হবে, তাহলে 17 যোগ 10 প্লাস 18 আছে 2 জনের, তাহলে 18 যোগ 18, বা একবারে শর্টকাটে লিখলে 18 গুণ 2। এবার ভাগ দিব কোনটা দিয়ে? ভাগ দিব কি যতগুলা স্টুডেন্ট আছে তাদের যোগফল দিয়ে না? তাহলে দেখো তো 30 যোগ 10 যোগ 2, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা গড় বয়স কত সেটা বের করে ফেলতে পারি, গড় বয়স বের করে ফেলতে পারি। দেখো তো গড় বয়স কত হয়? 16.33, তাই না? 16.33, 16.33 এক্স্যাক্টলি। তুমি এখানে যা করছো ভর কেন্দ্র বের করার জন্য যা করছো, বা সরি গড় বয়স বের করার জন্য যা করছো, ভর কেন্দ্র বের করার জন্যই এই একই কাজ করতে হয়। আমরা আসলে ভরের ডিস্ট্রিবিউশনের গড়টা কোথায় সেইটাই আসলে বের করি, যে ভরের যে ডিস্ট্রিবিউশনটা সেটার গড় পজিশনটা কোথায় সেইটাই আসলে আমরা বের করি। দেখো এটার জন্য সূত্রটা কি? এটার জন্য সূত্রটা হচ্ছে, আমাদের এখানে 4 মিটার দূরত্বে কত ভরের বস্তু ছিল? 5 কেজি ভরের বস্তু ছিল। 12 মিটার দূরত্বে 10 কেজি ভরের বস্তু ছিল। হ্যাঁ, তাহলে এখানে আমরা যখন গড় অবস্থানটা বের করব তখন সূত্র হচ্ছে 5 গুণ 4 যোগ 10 গুণ 2, 10 গুণ 12 ডিভাইডেড বাই, দেখো কি করলাম আমরা এখানে, আমরা এখানে যেটা করলাম উপরের এটাকে বলে ভর ভ্রামক, ভর ভ্রামক, ভরকে দূরত্বের সাথে গুণ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলে ভর ভ্রামক। কোন বিন্দুর সাপেক্ষে? এই 0 বিন্দুর সাপেক্ষে।
অত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই, একদম সহজ। আগের মতন দেখো যে শূন্য অবস্থান থেকে 4 মিটার পজিশনে আছে 5 কেজি ভরের বস্তু, 12 মিটার পজিশনে আছে 10 কেজি ভরের বস্তু, তাহলে গড়টা কোথায় আছে? ভরের কেন্দ্র। দেখো ভর কেন্দ্র মানে কিন্তু একটা অবস্থানকে নির্দেশ করে, এটা কিন্তু কোনো ভর না। ভর কেন্দ্র মানে কোনো একটা পজিশনকে বোঝাচ্ছে, একটা অবস্থানকে বোঝাচ্ছে। তাহলে ভর কেন্দ্রের একক কি হবে? মিটারে হবে। তাহলে দেখো 5 গুণ 4 আর 10 গুণ 12 এই দুইটাকে আমরা যোগ করলাম, ভাগ দিব কি দিয়ে বলো? ভাগ দিব কি 4 আর 12 দিয়ে ভাগ দিলে হবে? 4 আর 12 দিয়ে ভাগ দিলে কি হবে? আমি তো বের করতে চাই কি দূরত্ব। তাহলে আমার এখানে ভর আছে, ভরগুলাকে সরাতে হবে, তাহলে ভর দিয়ে ভাগ দিব। তাহলে কি হবে? 5 যোগ 10। এখান থেকে আমরা কিন্তু তাদের ওই এভারেজ পজিশনটা কোথায়, এভারেজ পজিশনটা কোথায় সেটা বের করে ফেলতে পারবো। এভারেজ পজিশনটা কোথায় এটা বের করে ফেলতে পারবো। সো আমরা এখান থেকে যেটা পেলাম এটা তো আর এভারেজ বলে না, এটাকে বলে হচ্ছে ওর সেন্টার অফ ম্যাস, সিএম, সেন্টার অফ ম্যাস। তাহলে এই 5 কেজি এবং এই 10 কেজি ভরের সেন্টার অফ ম্যাস কোথায় আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। দেখো বুঝতে পারছো কিনা? এটার অর্থটা কি? এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে দেখো আমরা যদি এটার হিসাবটা করি, 4 5 এ 20 যোগ 120 ডিভাইডেড বাই 15 কত আসে? এটা 9.33। এক্স এর ভ্যালু আসে 9.33 মিটার। অর্থাৎ দেখো আমরা যদি দুইটা ভরকে এইরকম পজিশনে না রেখে যদি 15 কেজি ভরের একটা খণ্ড নিয়ে 15 কেজি ভরের একটা খণ্ড নিয়ে আমরা যদি এই পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 9.33 মিটার দূরত্বে অবস্থিত, এই পয়েন্টে যদি 15 কেজি ভরের একটা বস্তুকে রাখতাম, তাহলে যে ইফেক্ট হতো, যে ইফেক্ট হতো 5 কেজি আর 10 কেজি এরকম বিচ্ছিন্নভাবে থাকলেও একই রকম ইফেক্ট পাওয়া যাবে। দুইটার ভরকেন্দ্র ঠিক এই পয়েন্টে আছে। এটার মানেটা কি? ধরো তুমি কোনো একটা বল প্রয়োগ করলে, ধরো এই দুইটা কোনোভাবে একটা পাতলা রড দিয়ে, এই দুইটা বস্তু কোনো একটা পাতলা রড দিয়ে সংযুক্ত, তো তুমি যদি এর উপরে একটা বল প্রয়োগ করো তাহলে কিন্তু এটা একটা বাঁক নিবে, এটা একটা রোটেট করা শুরু করবে। যদি এর উপরে একটা বল প্রয়োগ করো তাহলে কিন্তু এটা এইভাবে করে রোটেট করা শুরু করবে। কিন্তু তুমি যদি ওই পাতলা রডের উপরে যদি এই পয়েন্ট বরাবর বলটা প্রয়োগ করতে পারো, তখন দেখা যাবে বস্তুটা সোজা চলে যাওয়া শুরু করবে। ঠিক আছে, সোজা চলে যাওয়া শুরু করবে। তো তাহলে এটা হলো আমাদের ওই দুইটা বস্তুর জন্য সেন্টার অফ ম্যাস। ঠিক আছে, ওই দুইটা বস্তুর জন্য সেন্টার অফ ম্যাস। ঠিক আছে, চলো তাহলে আমরা তো এক্স অক্ষ বরাবর সেন্টার অফ ম্যাস কেমন হবে সেটা বের করলাম। সূত্রগুলো একটু খেয়াল করো। দেখো যদি কোনো বস্তু জাস্ট এক্স অক্ষ বরাবর থাকে তাহলে আমরা কি করব? ভর ইনটু এক্স অক্ষ বরাবর তার অবস্থান, ভর ইনটু এক্স অক্ষ বরাবর তার অবস্থান। যেহেতু অবস্থান বের করব তাই আমরা ভর দিয়ে ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, উপরে একক কি আসছে? উপরে একক আসছে কেজি মিটার। তাহলে ডিভাইডেড বাই, যদি মিটার বের করতে চাই এর একক তো মিটার, তাহলে কেজি দিয়ে ভাগ দিব। ঠিক আছে, ওকে গেল। এবার আসো, যদি আমরা ওয়াই অক্ষ বরাবর কোনো বস্তু মনে করো সাজানো আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তার বের করতে চাই, ভরকেন্দ্র বের করতে চাই, তখনকার সূত্র কি? একই রকম। জাস্ট এখানে ছিল mx1 m2 x2, এখানে m1 y1 m2 y2 এর যোগফল ডিভাইডেড বাই m1 প্লাস m2। জেড অক্ষ বরাবর থাকলেও একই সূত্র। কিন্তু আমরা যখন কোনো একটা বস্তু ধরো শুধু x অক্ষ বরাবর নাই, শুধু y অক্ষ বরাবর নাই, ধরো কোনো দুইটা বস্তু আমাদের এমন পজিশনে আছে, একটা বস্তু আছে এই জায়গায়, একটা বস্তু আছে এই জায়গায়, একটা বস্তু আছে এই জায়গায়, তাহলে তাদের যদি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তাদের ভর কেন্দ্র আমি কিভাবে বের করব? এইরকম একটা প্রশ্ন বুয়েটে আসছিল যে যদি আমাদের তিনটা ভর এরকম আলাদা আলাদা পজিশনে থাকে তাহলে তাদের ভর কেন্দ্র কোথায় আছে সেটা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে সেটার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। চলো কিভাবে অ্যাপ্লাই করব একটা ম্যাথ দেখে তারপর এটা আমরা বের করি। যেমন আগে থিওরিটা তাহলে দেখাই দিই, দাঁড়াও। যে মনে করো এই যে পজিশনটা, এই পজিশনের স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এখানে যেই ভরটা আছে সেটা হলো m1 ভর। এইখানে মনে করলাম আমাদের m2 ভরের একটা বস্তু রাখা, এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এইখানে মনে করলাম আমাদের m3 ভরের একটা বস্তু রাখা, এর অবস্থান হচ্ছে x3, y3। তাহলে খেয়াল করো
আমি যদি আর মানে কি বোঝায়, অবস্থান ভেক্টর বোঝায় না, অবস্থান ভেক্টর বোঝায় না, তাহলে এটার অবস্থান ভেক্টর যদি r1 হয়, বলো তো r1 ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি? x1 i ক্যাপ প্লাস y1 i j ক্যাপ, এভাবে লিখতে পারি না আর ভেক্টরটাকে? r1 অবস্থান ভেক্টরটাকে এভাবে লিখতে পারি। একইভাবে যদি চাই যে r2 ভেক্টরটাকে লিখতে, তাহলে কিভাবে লিখতে পারি? r2 ভেক্টর সমান সমান হবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, এবং r3 যেই অবস্থান ভেক্টরটা সেটা সমান আমরা লিখতে পারবো কি x3 i ক্যাপ প্লাস y3 j ক্যাপ। এখন খেয়াল করো, আমরা যদি ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর বের করতে চাই, তার সূত্র হচ্ছে এইটা। ভরকেন্দ্র আছে মনে করো এই জায়গাতে, তাহলে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরের সূত্র হচ্ছে এইটা। তাহলে RCM যেটা হবে, এটা সমান সমান কি হবে, যে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। হ্যাঁ, m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের যে অবস্থান ভেক্টর নির্ণয়ের সমীকরণ সেটা। ঠিক আছে, ভর কেন্দ্রে অবস্থান ভেক্টর নির্ণয়ের সমীকরণ হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এইবার দেখো, এইখানে আসো, এই পয়েন্ট, এই প্রবলেমটা একটু দেখি। সহজ প্রবলেম, খেয়াল করো কি বললো, 1 কেজি এবং 2 কেজি ভরের, 1 কেজি এবং 2 কেজি ভরের দুইটা বস্তুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর যথাক্রমে মূল বিন্দু থেকে 1 মিটার এবং 2 মিটার দূরত্বে রাখা আছে। দেখো কি বললো এখানে, 1 কেজি এবং 2 কেজি ভরের দুইটা বস্তুকে এক্স এবং ওয়াই অক্ষের উপরে মূল বিন্দু থেকে, দেখো এক্স অক্ষের উপরে 1 মিটার দূরত্বে রাখা এবং ওয়াই অক্ষের উপরে 2 মিটার দূরত্বে রাখা। খেয়াল করো যে এইটা হলো আমাদের এখান থেকে 1 মিটার দূরত্বে রাখা, এবং আরেকটা বস্তু সেটা হচ্ছে কোথায়, আরেকটা বস্তু এটা হলো 2 মিটার দূরত্বে রাখা, 2 মিটার দূরত্বে রাখা। তো এখানে 1 কেজি ভরের বস্তু আছে, এখানে 1 কেজি ভরের বস্তু আছে, আর এইখানে আছে 2 কেজি ভরের বস্তু। আমাদেরকে বলল ভর কেন্দ্রের অবস্থান কোথায় নির্ণয় করো। খেয়াল করো কিভাবে করছি, বলো তো প্রথম বস্তুর যে r1 সেটা কোথায়, প্রথম বস্তুর যে r1 সেটা কোথায়, সেটা কি শুধুমাত্র i ক্যাপ পজিশনে আছে না? বলো তো প্রথম বস্তুর অবস্থান ভেক্টরটা জাস্ট i ক্যাপ পজিশনে আছে। দ্বিতীয় বস্তুর অবস্থান ভেক্টরটা কোথায় আছে? 2j ক্যাপ পজিশনে আছে না? 2j ক্যাপ পজিশনে আছে না? তাহলে আমরা যদি ভরকেন্দ্রের অবস্থান বের করতে চাই, সমান সমান কি হবে, m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আসো নিচে ভর দিয়ে ভাগ, অর্থাৎ 1 কেজি প্লাস 2 কেজি, আর m1 r1, তাহলে m1 হচ্ছে 1 ইন্টু r1 এর মান হচ্ছে i ক্যাপ প্লাস m2 মানে হচ্ছে 2 কেজি ইন্টু r2 মানে হচ্ছে 2j ক্যাপ। তাহলে ভাই এখান থেকে কি আসে, এখান থেকে আসে 1/3 i ক্যাপ প্লাস 4/3 j ক্যাপ। তাহলে দেখো আমাদের দুইটা বস্তুর ভরকেন্দ্রের যে অবস্থানটা সেটা কোথায়, সেটা এমন একটা পজিশনে যার এক্স অক্ষ বরাবর অবস্থান হচ্ছে 1/3 এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান হচ্ছে 4/3। তাইলে দুইটা বস্তুর ভরকেন্দ্রের অবস্থান এইরকম একটা পজিশনে কিন্তু। ঠিক আছে, ওকে দেখো আরেকবার রিক্যাপ করছি, পুরোটা আরেকবার রিক্যাপ করছি। দেখো আগে বলো তার আগের পর্যন্ত বুঝে আসছো কিনা। বয়সের জিনিসটা বুঝলে আসলে কেন ভরকেন্দ্রের সূত্র এরকম, আশা করি একটা আইডিয়া পাবা। কারণ এটা জাস্ট একটা গড় দূরত্ব বের করা, বুঝছো, যে এত ভরের বস্তু যদি এত দূরত্বে থাকে, এত ভরের বস্তু যদি এত দূরত্বে থাকে, তাহলে গড় দূরত্বটা আসলে কোথায়, ভরগুলার গড় দূরত্ব আসলে কোন জায়গায়। ওকে, এইটাকে এইখানে আনলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম। আমাদের দুইটা বস্তুর অবস্থান বলে দিছিল,
একটা বলে দিছে এক্স অক্ষ বরাবর 1 মিটার দূরত্বে যার ভর 1 কেজি, এবং আরেকটা ওয়াই অক্ষ বরাবর 2 মিটার দূরত্বে যার ভর হচ্ছে 2 কেজি। তাহলে আমরা প্রথমে সবার আগে কি করব, যেহেতু এটা একই অক্ষের উপরে নাই, ভিন্ন ভিন্ন অক্ষের উপরে আছে, তাহলে আমরা আগে তাদের অবস্থান ভেক্টরগুলো বের করব। এই অবস্থান ভেক্টর বের করতে জানো না? যদি স্থানাঙ্ক জানি, তাহলে আমরা 1 মিটার দূরত্বে এক্স অক্ষ বরাবর কোনো একটা বস্তু থাকলে তার অবস্থান ভেক্টর কত? শুধু আই ক্যাপ। কোনো জে ক্যাপ আছে এটাই? নাই। তাহলে এটার অবস্থান ভেক্টর আই ক্যাপ। পরেরটার অবস্থান ভেক্টর কত? শুধু ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটা কি জে ক্যাপ সামথিং হবে। অর্থাৎ দেখো 2 একক দূরত্বে যেহেতু, তাই 2 জে ক্যাপ। এটা গেল আমাদের এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টর, বা এই বস্তুর অবস্থান ভেক্টর, এটা হলো এই বস্তুর অবস্থান ভেক্টর। এখন আমরা যদি তাদের ভরকেন্দ্র বের করতে চাই, তাহলে ভরকেন্দ্র বের করব কিভাবে? ভরকেন্দ্র বের করার জন্য ওই যে সূত্রটা m1r1, মানে m1 বস্তুর অবস্থান ভেক্টর যোগ m2 বস্তু ইনটু তার অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই মোট ভর, সহজ সূত্র। তাহলে m1 এর ভর লিখলাম, অবস্থান ভেক্টর লিখলাম, m2 এর ভর লিখলাম, আর 2 এর অবস্থান ভেক্টর লিখলাম, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকেই আমরা কিন্তু আর ইয়াতে কত কি বলে তোমার হচ্ছে এই যে সেন্টার অফ ম্যাসের অবস্থান ভেক্টর কত সেটা পেয়ে গেলাম। বলো এবার বুঝছো কিনা? দেখো তো বুঝছো কিনা? দেখো 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 বুঝছো কিনা? 20 দিন পর পরীক্ষা, তাও এই চ্যাপ্টার ভালোভাবে পারি না, পড়ে ফেলো, 20 দিন তো অনেক গ্যাপ। ঠিক আছে, বুঝছি, গুড। এর পরেরটাই আসো। পরের প্রশ্ন কি বললো দেখো, 4 এবং 7 এককের দুইটা ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত, ওদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। নিজেরা করো তো দেখি। 4 কেজি ভরের বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে কি করব? 4 ইন্টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7 ইন্টু 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তো এইটাকে ভাগ দিব কত দিয়ে? টোটাল ভর দিয়ে, 4 প্লাস 7। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা RCM পেয়ে যাব, যে আমাদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর কত পেয়ে যাব। পারবা আশা করি? এই পারবা না? লিমন রয় তুমি আর বুঝবা না, ঠিক আছে, ওকে, বুঝছি, গেল। পরেরটায় আসো। একটা ভর সিস্টেমের 3টা ভর, m1 সমান দেওয়া আছে, m2 সমান দেওয়া আছে, m3 সমান দেওয়া আছে। এরা একটা সমবাহু ত্রিভুজের 3টা কোণায় অবস্থিত। এইখানে একটা ভর রাখা, এইখানে একটা ভর রাখা, এইখানে আরেকটা ভর রাখা, সমবাহু ত্রিভুজের 3টা কোণায় অবস্থিত। বললো ভর কেন্দ্র কত নির্ণয় করো। দেখো এইখানে কিন্তু সমবাহু ত্রিভুজ, এই বাহুগুলার ভর কিন্তু আমাদের জানা নাই, এবং এটা কোনো ত্রিভুজাকৃতির পাতও কিন্তু না। এখানে জাস্ট আমাদেরকে বললো একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার করে, এবং তাদের যেই শীর্ষবিন্দুতে একটা ভর রাখা আছে। তাহলে মনে করলাম এইটা ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2, এটার ভর হচ্ছে m3, 3টা ভিন্ন ভিন্ন ভর। দেখো 2-3টা যদি একই রকমের ভর থাকতো তখন কিন্তু ভর কেন্দ্র ওই যে আমাদের একদম মধ্যমাত্রয়ের ছেদবিন্দু যেটা, সেটাতে হতো। কিন্তু এই ভরগুলো আলাদা আলাদা হওয়ায় যেইটার ভর বেশি সেইটার দিকে কিন্তু একটু ভর কেন্দ্রটা হেলে থাকবে, যেটার ভর বেশি সেটার দিকে হেলে থাকবে। তাহলে আমরা এখানে কিভাবে করে ভর কেন্দ্র নির্ণয় করব? দেখো সবার আগে প্রত্যেকের যদি অবস্থান ভেক্টর বের করতে চাই, তাইলে ভাই বলো তো m2 যেই পজিশনটা আছে তার অবস্থান ভেক্টরটা আসলে কোথায় আছে? আমরা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ কোথায় ধরে নিছি জানি না। তো আমি ধরে নিলাম আমাদের মূল বিন্দু হচ্ছে এই পয়েন্টে, এটাই আমাদের মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা ভর কেন্দ্র কোথায় আছে বের করব। তুমি চাইলে মূল বিন্দুটা এখানেও ধরতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হিসাবটা সুবিধা হবে যদি আমি এই পয়েন্টে ধরি, কারণ তখন একটা ভরের অবস্থান ভেক্টরগুলো 0 হয়ে যাবে।
সো তাইলে দেখো m2 এর যেই আমাদের অবস্থান ভেক্টর সেটাকে r2 দিয়ে প্রকাশ করি। r2 এর যে অবস্থান ভেক্টর এইটা সমান সমান হচ্ছে 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। ঠিক আছে, r3 যেই বস্তুটা আছে তার যে অবস্থান ভেক্টর, m3 যে বস্তু আছে তার অবস্থান ভেক্টর কত, শুধু i ক্যাপ। r1 যেই বস্তুটা আছে তার অবস্থান ভেক্টর কত হবে, এর অবস্থান ভেক্টর কত হবে দেখো তো, এর অবস্থান ভেক্টরটা কত হবে দেখো। এইটুকু তার মানে 0.5, এইটুকু হচ্ছে 1 মিটার। হ্যাঁ, এইটুকু 0.5 কারণ অর্ধেক, এইটুকু হলো 1 মিটার। তাইলে বলো তো আমাদের এইটুকুর ভ্যালু কত, স্কোয়ার রুট অফ 3/4 হবে না? বা তুমি এভাবে আসো, ওই যে স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার, তার মানে 1 থেকে 1/4 বাদ দিলে থাকে 3/4, তার মানে √3/2, √3/2। এই দূরত্বটা হলো √3/2। তাহলে এর অবস্থান, এর স্থানাঙ্কটা কত, স্থানাঙ্কটা হচ্ছে √3/2। এটা হলো এক্স অক্ষ বরাবর অবস্থান, সরি এক্স অক্ষ বরাবর অবস্থান হচ্ছে 0.5 এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান হচ্ছে √3/2। এই দেখো তো বুঝছো কিনা, 0.5 এবং √3/2 এটা হচ্ছে আমাদের ওই m1 ভরের অবস্থান ভেক্টর, m1 ভরের অবস্থান ভেক্টর। তাহলে r1 সমান আমি লিখতে পারি কত, r1 সমান লিখতে পারি 0.5i ক্যাপ প্লাস √3/2 জে ক্যাপ, জে ক্যাপ। তাহলে এইবার দেখো যে আমাদের ভর কেন্দ্র নির্ণয় করতে বলছে। তাহলে সহজ, যেহেতু আর গুলা পেয়ে গেছি, তাহলে আর সিএম সমান সমান কত হবে, m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এখান থেকে আসে m1 মানে কত ছিল, m1 মানে ছিল 1 কেজি। তাহলে 1 ইন্টু 0.5i ক্যাপ প্লাস √3/2 জে ক্যাপ প্লাস m2 মানে হচ্ছে যত ভরই হোক না কেন আমাদের এখানে অবস্থান ভেক্টর কিন্তু 0, প্লাস মানে 0i প্লাস 0j। তারপরে m3 r3 মানে কত হবে, m3 মানে হচ্ছে 3 কেজি, r3 মানে হচ্ছে জাস্ট i ক্যাপ ডিভাইডেড বাই 1 কেজি প্লাস 2 কেজি প্লাস 3 কেজি। তাহলে এখান থেকে আমরা আর সিএম কত এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ লিমন, অসুবিধা নাই, অপূর্বটা করে রাখলেও হবে, আর্কাইভ করলেও হবে, কোনো অসুবিধা নাই। তবে এই নতুন ক্লাসের স্লাইডগুলো দেখো, আর যারা আমার ক্লাস করতেছো তারাও অপূর্বর স্লাইডগুলো একবার দেখবা। যদি কোনো নতুন ম্যাথ পাও কোনো ক্লাসে, সেগুলো নোট খাতায় তুলে নিবা। আর অনেকে জিজ্ঞেস করছো কয়টা ক্লাস লাগবে, আমাদের ক্লাস লাগবে হচ্ছে কয়টা বলো তো, আমাদের ক্লাস লাগবে হচ্ছে এটার পরে আর একটা ক্লাস লাগবে। একটা ক্লাসে ইনশাল্লাহ থিওরি পার্টগুলো কাভার হয়ে যাবে, কিন্তু আমি কিছু চাই অ্যাডভান্স ম্যাথ প্রবলেম কয়েকটা দেখাতে, সেটার জন্য হয়তো আরেকটা ক্লাস লাগবে। এখন যদি দেখি ওই আরেকটা ক্লাস আমাদের ঈদের পরে হয়ে যাচ্ছে, তাহলে চেষ্টা করব ওই অ্যাডভান্স ক্লাসটা রেকর্ড দিয়ে দিতে। ঠিক আছে, ওকে। এই আমি নতুন কেমনে শুরু করলে সিলেবাস শেষ হবে এগুলা ইয়াতে জিজ্ঞেস করবা, ডিসকাশন গ্রুপে জিজ্ঞেস করবা। ঠিক আছে, ওকে, বুঝছি তাহলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ভর কেন্দ্রের অবস্থান কিভাবে বের করতে হয় এগুলো আমরা শিখলাম। দেখো এখন ভাইয়া, এই যে ভর কেন্দ্রের অবস্থান বের করা শিখলাম, যেটা বলছিলাম এই টাইপের প্রশ্নগুলা কখনো কখনো মহাকর্ষ চ্যাপ্টারের মধ্যে চলে যায়, আবার কখনো কখনো এই চ্যাপ্টারের মধ্যে চলে আসে। তো এইটা নিয়ে কনফিউজড হও না যে ভাই এটা তো এই চ্যাপ্টারের অংশ কি না, না এগুলার মধ্যে থেকো না, কারণ এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন বুয়েটে আসে এবং ভর কেন্দ্র বের করার রিলেটেড প্রশ্ন দেখে রাখাটা ভালো। এবং আমরা কেন এই টপিকটা এখানে নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে আমরা আজকে মূলত ভর কেন্দ্রের সরণ রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। কাজ শক্তি মানে যে ধরো কোনো একটা বস্তুকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লাগে, সেই ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণটা বিবেচনা করে আমরা কৃতকাজ বের করব। সো ওইখানে কৃতকাজ বের করতে গেলে যে আসলে এই থিওরিগুলো লাগে এইটা না,
ওইখানে আরও সহজে ম্যাথ প্রবলেম সলভ করা যায়, যেগুলো আমাদের বইতে আছে। কিন্তু কেন এটা দেখালাম, যেহেতু বিগত বছরের প্রশ্নগুলোতে আছে ভরকেন্দ্র রিলেটেড প্রশ্ন, সেই কারণেই টপিকটা এখানে দেখায় রাখলাম। ওকে, চলো এবার তাহলে আমরা ভরকেন্দ্রের সরণ রিলেটেড কয়েকটা জিনিস আগে একটু দেখি। তো মনে করো আমাদের কাছে এইখানে একটা রড রাখা আছে, এইখানে একটা রড রাখা আছে। এই রডটাকে আমি কি করলাম, এই রডটাকে আমি এই উচ্চতা উপরে তুললাম, এই উচ্চতা উপরে তুললাম। এর ভর যদি হয় m একক, এই উচ্চতা তোলার পরে টোটাল কৃতকাজ কত হবে, মহাকর্ষের বিরুদ্ধে কৃতকাজ কত হবে? কৃতকাজ w সমান সমান হবে m ইন্টু জি ইন্টু এইচ। টোটাল ভর ছিল m এবং প্রত্যেকটা কণাকেই কিন্তু আমরা এখানে এই উচ্চতা উপরে তুলছি। তুমি খেয়াল করে দেখো, এই কণাটাও এই উচ্চতা উঠছে, এই কণাটাও এই উচ্চতা উঠছে, এই কণাটাও এই উচ্চতা উঠছে। প্রত্যেকটা কণাই কিন্তু একই পরিমাণ সরণ লাভ করছে। এই কারণে আমাদের এখানে টোটাল যে কৃতকাজটা হলো সেটা সিম্পলি mgh। ভালো কথা। এইবার খেয়াল করো, যদি এমন হয়, যদি এমন হয় যে আমরা ওই চিকন রডটাকে এইবার শোয়ানো অবস্থা থেকে, আমরা ওই চিকন রডটাকে শোয়ানো অবস্থা থেকে দাঁড়া করায় দিলাম, ওই চিকন রডটাকে আমরা এবার শোয়ানো অবস্থা থেকে এরকম দাঁড়া করায় দিলাম, তখন আমাদের খেয়াল করে দেখো কৃত যে কাজ w সমান সমান mgh যে আমি বসাবো, mgh যে আমি বসাবো, আমাদেরকে বলে দিছে যে এই পুরা রডের দৈর্ঘ্য হচ্ছে l একক, পুরা রডের দৈর্ঘ্য হচ্ছে l মিটার, হ্যাঁ l মিটার দৈর্ঘ্য। তাহলে এটাকে যখন খাড়া লম্বভাবে রাখা হবে তখন কৃতকাজ কত হবে নির্ণয় করো। খেয়াল করো আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু ঠিক h মিটার উচ্চতা বা l মিটার উচ্চতা সেটা উঠছে, কিন্তু বলতো এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু দেখো অল্প একটু উচ্চতা উঠছে, ও কিন্তু l মিটার উচ্চতা উঠে নাই। এইখানের যে পয়েন্টটা সে কিন্তু l মিটার উচ্চতা উঠে নাই, এইখানে যে পয়েন্টটা সেটা তার থেকে আরেকটু উচ্চতা বেশি উঠছে, এখানে যে পয়েন্টটা তার থেকে আরেকটু বেশি উচ্চতা উঠছে। অর্থাৎ আমি যদি এরকম শোয়ানো অবস্থা থেকে এটাকে খাড়া করে রাখতে চাই এবং তখনও যদি কেউ এসে আমাকে বলে যে কৃতকাজ হচ্ছে mg ইন্টু l, তাইলে কিন্তু আমি মানব না। কারণ এখানে l সরণটা হয়েছে শুধুমাত্র এই একটা বিন্দুর, এই একটা বিন্দুর সরণ হয়েছে, উলম্ব বরাবর সরণ হয়েছে l, কিন্তু অন্য আর কোনো পয়েন্টের কিন্তু সরণ l মিটার হয় নাই। তাইলে যখন তুমি দেখবা যে কোনো বস্তুকে সরানোর ফলে, কোনো বস্তুকে বা কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে, কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে বস্তুর ভিন্ন ভিন্ন কণার, বস্তুর ভিন্ন ভিন্ন কণার সরণ ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন কণার সরণ ভিন্ন ভিন্ন হয়। কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে বস্তুর ভিন্ন ভিন্ন কণার সরণ ভিন্ন ভিন্ন হয়, তখন ভর কেন্দ্রের সরণ বিবেচনা করতে হয়, তখন ভর কেন্দ্রের সরণ বিবেচনা করতে হয়, তখন ভর কেন্দ্রের সরণ বিবেচনা করতে হয়। ঠিক আছে, তখন আমরা ভর কেন্দ্রের যে সরণ সেটাকে বিবেচনা করব। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস বলে রাখি, ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে পার্থক্যটা কি এখন বুঝবা সহজেই। বলো তো ভর কেন্দ্র আমরা মূলত কি করছি, ভরগুলার গড় করছি না? ভর কেন্দ্র আমরা কি করছি, ভর কেন্দ্র বের করার জন্য প্রত্যেকটা ভরের গড় বিন্দুটা কোথায় সেটা বের করছি। আর ভার কেন্দ্র হচ্ছে ভরের গড় না, ভার কেন্দ্র হচ্ছে এমজি গুলার গড়, এমজি গুলার গড়। তার মানে কি, যে মনে করো আমি দেখলাম এই পয়েন্টে কি m1 r1 লিখছি, m2 r2 লিখছি, m3 r3 লিখছি না? যদি ভার কেন্দ্র বের করতে চাইতাম তখন কি করতাম জানো? সিম্পলি আমরা তখন ভার কেন্দ্র বের করার জন্য, মানে সেন্টার অফ ম্যাস না, তখন আমরা ভার কেন্দ্রের ইংরেজি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি। তখন কি কাজ করতাম দেখো, m1 g1 r1 প্লাস m2
G2 R2 প্লাস M3 G3 R3 ডিভাইডেড বাই আমাদের M1 G1 প্লাস M2 G2 প্লাস M3 G3। এখন অধিকাংশ ক্ষেত্রেই ভরকেন্দ্র আর ভারকেন্দ্র একই বিন্দু হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই ভরকেন্দ্র আর ভারকেন্দ্র একই বিন্দু হয়ে যায়। কেন? কারণ হচ্ছে বলতো আমাদের এই পয়েন্টে যে জি এর মান আর 1 মিটার দূরত্বে যে জি এর মান আর 0.5 মিটার দূরত্বে যে জি এর মান, এই জি তিনটার মান কি ভাই একই রকম না? এগুলার মধ্যে কোনো পার্থক্য তুমি করতে পারবা না। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি জি এর মান একই রকম হয় তখন কিন্তু ভাইয়া এই সবগুলা জি কমন নিলে উপরে নিচে কাটাকাটি হয়ে যায়, যার ফলে এই আর সিজি তখন আর সেন্টার অফ ম্যাস এর সমান জায়গাতে হয়ে যায়। সেন্টার অফ ম্যাস যেই পয়েন্টে থাকে সেন্টার অফ গ্র্যাভিটি সেই পয়েন্টেই থাকে। কিন্তু বলতো কখন সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ ম্যাস সমান জায়গাতে থাকবে না? যখন এটা অনেক বিস্তৃত একটা বস্তু থাকবে, এত বিস্তৃত একটা বস্তু থাকবে যে এক পয়েন্টে G1 এর মান আরেক পয়েন্টের G2 এর মানের থেকে ডিফারেন্ট হয়ে যাবে। অনেক বিস্তৃত একটা বস্তুর জন্য কিন্তু তখন খুবই স্লাইটলি দেখা যাবে আমাদের সেন্টার অফ ম্যাস আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে একটা পার্থক্য দেখা যাবে। বুঝতে পারছো? তো তাহলে এটা মাথায় রেখো। আদতে আমরা কিন্তু নর্মালি এগুলা কোনো হিসাবের মধ্যে পড়ে না, মানে ভরকেন্দ্র দিয়ে হিসাব করলেও যা হবে ভারকেন্দ্র দিয়ে হিসাব করলেও একই হবে। কারণ আশা করি বুঝছো। তো দেখো এখানে যেটা বললাম যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে বস্তুর ভিন্ন ভিন্ন কণার সরণ যদি ভিন্ন ভিন্ন হয় তখন ভারকেন্দ্রের সরণ বিবেচনা করতে হয়। তাহলে কি বললাম? তখন কি বললাম যে এইখানে আমরা দেখব আমাদের যেহেতু এক একটা পয়েন্টের সরণ এক এক রকম হচ্ছে, তাইলে আমরা এখানে ভরকেন্দ্রের অবস্থানটা দেখব এবং চিন্তা করব যে সমগ্র ভরটা এই পয়েন্টে পুঞ্জীভূত আছে। সমগ্র এম কেজি ভরটা এই পয়েন্টে পুঞ্জীভূত আছে। এই কণাটার যতটুকু সরণ হবে, এই কণাটার যতটুকু সরণ হবে সেই সরণটাই আমরা এই এইচ এর জায়গায় হিসাব করব, এইখানে হিসাব করব। ঠিক আছে? তাহলে এখানে এইচ প্রাইম যেটা সেটার মান আসলে কি হবে? এম ইন্টু জি ইন্টু দেখো ভরকেন্দ্রের সরণটা কতটুকু। যখন এটাকে খাড়া করে রাখলা, এটা যেহেতু একটা সুষম রড, তাইলে বলো তো যেহেতু সুষম রড, তাইলে আমরা এইটুকু দূরত্ব ভাইয়া কত হবে? এইটুকু দূরত্ব কি L/2 না? যেহেতু সুষম রড, তাহলে যখন এটাকে আমি খাড়া উপরের দিকে রাখলাম তখন এটা কি ভূমি থেকে L/2 দূরত্ব উচ্চতা উপরে উঠলো না? তাহলে mg L/2 এইটা হচ্ছে কি আমাদের কৃতকাজ নির্দেশ করছে। তাহলে এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ভাইয়া কখন ভরকেন্দ্র দিয়ে করব আর কখন সরাসরি mgh দিয়ে করব। এটা এখন থেকে ক্লিয়ার হয়ে নাও যে কখন আমরা ভরকেন্দ্রের কনসেপ্টটা ইউজ করি, যখন আমরা দেখব কোনো একটা বস্তুকে একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানে নেওয়ার ফলে এক এক বিন্দুর অবস্থান এক এক রকম হয়েছে, এক এক বিন্দুর সরণ এক এক রকম হয়েছে, তখন আমরা সম্পূর্ণ ভরটাকে একটা বিন্দু ভর হিসাবে চিন্তা করব এবং তার অবস্থানটা মনে করব ভরকেন্দ্রে আছে। তাহলে ওই ভরকেন্দ্র থেকে তার ওই ভরকেন্দ্রটার যতটুকু সরণ হবে, ওই ভরকেন্দ্রটার যতটুকু সরণ হবে সেইটাই হচ্ছে কি আমাদের ওই ভরকেন্দ্রের সরণটা যতটুকু হবে সেইটাই হচ্ছে আমাদের এই মূল সরণের মধ্যে আমরা বসাবো, বা mgh এর ওই h এর মধ্যে আমরা এটাকে বসাবো। বুঝতে পারছো? mgh এর h এর মধ্যে আমরা এটাকে বসাবো। তাহলে বলো তো যদি আমার কাছে এখন এরকম একটা ম্যাথ প্রবলেম থাকে, ধরো এরকম একটা ম্যাথ প্রবলেম আমার কাছে আছে, হ্যাঁ, অনেক টাইপের প্রবলেম আসলে দেওয়া যায় এখান থেকে। যে মনে করো আমরা একটা কাজ করলাম, আচ্ছা আগে একদম সিম্পলি একটা দেখাই আগে। ধরো এখানে আমাদের কোনো একটা পাতলা রড আছে, ভর একদম নগণ্য, পাতলা একটা রড আছে যার ভর একদমই নগণ্য। এইখানে মনে করো আমাদের কাছে কয়েকটা ভর রাখা, এইখানে মনে করো আমাদের কাছে কয়েকটা ভর রাখা আছে, হ্যাঁ, এবং কয়েকটা ভর ভিন্ন ভিন্ন আছে। ধরো এখানে আমাদের এইটার ভর হচ্ছে 1 কেজি বললো একটা বিন্দু ভর, এইটার ভর বলে দিল 2 কেজি একটা বিন্দু ভর, এইটার ভর বলে দিল 3 কেজি একটা বিন্দু ভর, হ্যাঁ। এবং ধরো বলল আচ্ছা এই রডটা কিন্তু
এই রডের কিন্তু ভর একদম নগণ্য। হ্যাঁ, এই রডের যে ভর, রডের ভর একদম নগণ্য, জাস্ট কোনোভাবে এদের সাথে অ্যাটাচড অবস্থায় আছে। মানে ওই 3 কেজি ভরের তুলনায় বা 1 কেজি 2 কেজি 3 কেজি ভরের তুলনায় এর ভর একদম নগণ্য, এটাকে ইগনোর করা যায়। তো এখানে আমাদের বিভিন্ন অবস্থান দেওয়া আছে, এখানে আমাদের বিভিন্ন অবস্থান দেওয়া আছে। কীরকম অবস্থান দেওয়া আছে? যে ধরো আমরা যদি এভাবে চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, ধরো বলল যে এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, এইটা হচ্ছে, বা একটা কাজ করি, R1 যেই দূরত্বটা সেটা হচ্ছে বলে দিল ধরো 2i ক্যাপ, R2 যেই দূরত্বটা এইটা বলে দিল 3i ক্যাপ, আর 3 যেই দূরত্বটা এটা বলে দিল ধরো 5i ক্যাপ। এরকম বিভিন্ন পজিশনে এই ভরগুলো রাখা আছে। এখন আমাদেরকে কি বলছে শোনো, যদি সিস্টেমটাকে 30 ডিগ্রি কোণে বাঁকানো হয়, যদি সিস্টেমটিকে 30 ডিগ্রি কোণে বাঁকানো হয়, তাহলে কৃত কাজ কত? তাহলে কৃত কাজ কত? দেখো প্রশ্ন বুঝছো কিনা। আমাদেরকে বলল যদি এই সিস্টেমটাকে আমরা 30 ডিগ্রি কোণে বাঁকাই, তাহলে কৃত কাজ কত হবে? হাই ওটা মুছে দিলাম নাকি? আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তাহলে এটা আমাদের কৃত কাজ কত হবে? যদি সিস্টেমটাকে 30 ডিগ্রি কোণে বাঁকানো হয় তাহলে কৃত কাজ কত হবে? এই প্রশ্ন বুঝছো? প্রশ্ন কি বুঝেছো? দেখো, তাইলে সবার আগে আমরা এখানে আসলে এটাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে পারি। হ্যাঁ, এইখানে আমরা এটাকে বিভিন্নভাবে এটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। যেমন প্রত্যেকটা ভর যদি 30 ডিগ্রি কোণে বেঁকে যায়, প্রত্যেকটা ভর যদি 30 ডিগ্রি কোণে বেঁকে যায়, তাহলে আলাদা আলাদা করে কৃতকাজ বের করে এরপরে সবগুলাকে একবারে যোগ করে দিতে পারি, যেটা অনেক লম্বা একটা মেথড হয়ে যাবে। কিন্তু খুব স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে তুমি যদি এদের ভর কেন্দ্রের অবস্থানটা বের করো, RCM, তাদের সেন্টার অফ ম্যাসটাকে বের করে ফেলো, তাহলে সেন্টার অফ ম্যাস কত হচ্ছে দেখো তো। সেন্টার অফ ম্যাস হচ্ছে 1 কেজি ইন্টু 2 যোগ 2 কেজি ইন্টু 3 যোগ 3 কেজি ইন্টু 5 ডিভাইডেড বাই 1 যোগ 2 যোগ 3। তাহলে এটা তো আসলে একই রেখা বরাবর, তাই আর এর যেই অবস্থানটা সেটা আলটিমেটলি সবগুলাই আই ক্যাপ পজিশনেই থাকবে। তো ঠিক আছে, আমরা এটা যেহেতু এক্স অক্ষ বরাবর অবস্থান, তাই এক্স অক্ষ বরাবর কোন পজিশনে থাকবে সেটা বুঝতে পারবো। দেখো নিচে ভাগ করলে কি হবে, 3 4 5, নিচে হবে 6 আর এখানে 2, 3 দুগুণে 6 মানে 8, আর 3 5 15 আর 8 মানে হচ্ছে 23, তাই না? 23 বাই 6 মানে কত? 24, যেহেতু তাহলে 3 দশমিক সামথিং হওয়ার কথা, 3.83 সেন্টিমিটার। এইটা হলো আমাদের 8 সেন্টিমিটার। এখন চিন্তা করো যে আমাদের কোনো একটা কণা মনে করো এইরকম একটা পজিশনে আছে, 3.83 সেন্টিমিটারে কোনো একটা কণা আছে। এখন এই কণাটাকে যদি তুমি 30 ডিগ্রি কোণে বাঁক নেওয়াও, এই কণাটাকে যদি 30 ডিগ্রি কোণে বাঁক নেওয়াও, হ্যাঁ, এই যে 3.83 দৈর্ঘ্য, এটাই তো তাদের ভরকেন্দ্র ছিল। তাহলে এই ভরকেন্দ্রটাকে তুমি যদি 30 ডিগ্রি কোণে বাঁক নেওয়াও, তখন আমাদের কি ভারকেন্দ্রের সরণটা চিন্তা করতে হবে না? যে ভারকেন্দ্রের অবস্থানটা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা দেখতে হবে না? তাহলে ভারকেন্দ্রের যে অবস্থান পরিবর্তন, এটাকে যদি এইচ বলি, তাহলে এইচ আর এইচ এর মানটা কত হবে? এইচ সমান সমান হবে 3.83 সাইন 30 ডিগ্রি। তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান সমান টোটাল ভর কত? 1 যোগ 2 যোগ 3, এটা হলো টোটাল ভর, ইন্টু জি ইন্টু 3.83 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। দেখো বুঝছো কিনা? এইটা এক লাইনে হয়ে গেল। তুমি যদি আলাদা আলাদা করে করতে চাও যে 1 কেজি ভরের বস্তুটা যদি 30 ডিগ্রি কোণে বাঁকে তাহলে আমাদের কাজ কত হয়েছে, তারপরে 2 কেজি ভরের বস্তুটা যদি 30 ডিগ্রি কোণে বাঁকে তাহলে কাজ কত হয়েছে, 3 কেজি ভরের বস্তুটা যদি 30 ডিগ্রি কোণে বাঁকে তাহলে কাজ কত হয়েছে, এইভাবে করেও যদি আলাদা আলাদা করে হিসাব করো, মোট কাজ যা হবে সেটা একদম এটার সমান।
ঠিক আছে, মোট কাজ যা হবে সেটা একদম এটার সমান হবে। বুঝতে পারছো? দেখো প্রবলেম বুঝছো কিনা আর সলভ বুঝছো কিনা দেখো তো। সো আমরা কি করলাম, যখন এখানে দেখলাম যে এক একটা কণার অবস্থান পরিবর্তন হয়েছে এক একভাবে, দেখো প্রত্যেকের সরণ কি একই রকম হয়েছে? না, এর সরণ একরকম হয়েছে, এর সরণ একরকম হয়েছে, এর সরণ আরেক রকম হয়েছে। তাহলে যখন এক একটা কণার সরণ এক এক রকম হচ্ছে, তখন আমরা স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে আগে তুমি ভরকেন্দ্রটা কোথায় আছে বের করো, এবং ওই ভরকেন্দ্রের জাস্ট সরণটা কতটুকু হয়েছে সেটা বের করো। আমরা যে এখানে ভরকেন্দ্রের অবস্থানটা বের করলাম 3.83, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি ধরে নাও এই তিনটা স্ট্রাকচার ভিন্ন ভিন্ন এরকম দূরত্বে থাকা যে কথা 6 কেজি ভরের বস্তু এখান থেকে 3.83 সেন্টিমিটার দূরে থাকা একই কথা। আবার বলছি, 1 কেজি 2 কেজি 3 কেজি পুরা সিস্টেমটা ভিন্ন ভিন্ন অবস্থানে থাকা যে কথা সম্পূর্ণ 6 কেজি একটা ভরের বস্তু এই মূল বিন্দু থেকে 3.83 মিটার দূরত্বে থাকা একই কথা। অর্থাৎ ওই পুরা সিস্টেমটাকে আমরা এখানে পুঞ্জীভূত করে ফেলছি, পুরা সিস্টেমটাকে এই 3.83 মিটার দূরত্বে পুঞ্জীভূত করে ফেলছি। তাহলে এখানে আর বিচ্ছিন্ন কোনো ভর নাই, ভর আছে একটাই, সেটা এই পয়েন্টে। তাহলে একটা বিন্দু ভর, সেটাকে যদি তুমি এখান থেকে এরকম 30 ডিগ্রি কোণে বাঁকাও, কারণ আলটিমেটলি তো রড ধরেই বাঁকাইছো, তাহলে ওইটাকে যদি তুমি 30 ডিগ্রি কোণে বাঁকাও, তাহলে আমাদের কৃত কাজ কত হচ্ছে? mg ইন্টু এই হাইটটুকু। তাহলে এখান থেকে আমাদের 3.83 সাইন 30 ডিগ্রি। এই দেখো বুঝছো কিনা? একক সেন্টিমিটার হইল, ও সরি এগুলো মিটার মিটার মিটার, সরি এগুলো মিটার, মিটার দিয়ে করলাম আর কি। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, একক মিটার মিটার সব ধরো মিটারে দেওয়া আছে। আরে ভাই এগুলো মিটারে দেওয়া থাকলে মিটার, সেন্টিমিটারে দেওয়া থাকলে সেন্টিমিটার। ঠিক আছে, যেমন এখান থেকে এইটুকু দূরত্ব বলা ছিল 2 মিটার, এখান থেকে এইটুকু দূরত্ব ধরে নাও দেওয়া আছে 3 মিটার, তারপরে এখান থেকে এই দূরত্ব পুরাটা দেওয়া আছে হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এইভাবে করে বিভিন্ন দূরত্ব দেওয়া। না এটা দেখলে বাজে লাগতেছে। R1 R2 R3 দেওয়া আছে, তো এটা দেখে বুঝবা এটা আমাদের 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু, এটা 3 নাম্বার বস্তু, প্রত্যেকটাই একক হচ্ছে মিটার। ব্যাস দেওয়া আছে এগুলা। সহজ, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে গেল। পরের প্রবলেমটা একটু দেখো, এখানে কি বললো? এত সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট এবং 8 মিটার। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এগুলো কিন্তু সব বিন্দু ভর, এখানে যা বসাইছে এগুলা কিন্তু সবগুলো এক একটা কি বিন্দু ভর। এইটা বলো, এটা বলো, এটা বলো, এটা সবাই মিলে হচ্ছে বিন্দু ভর। একটা বিন্দুতে অবস্থান করতেছে, জাস্ট দেখানোর জন্য এভাবে দেখাইছি। আচ্ছা এখানে কি বললো? 1306 সেন্টিমিটার, 1306.9 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট এবং 8 মিটার ব্যাস বিশিষ্ট এবং 20 গ্রাম ভরের একটা সিলিন্ডার ভূমিতে শায়িত অবস্থায় আছে, একে উলম্ব অবস্থানে আনতে কৃত কাজ কত হবে? তাইলে দেখো এখানে কি বলল, যে মনে করো আমাদের কাছে এখানে একটা সিলিন্ডার রাখা আছে, এই সিলিন্ডারটা আয়তন দেওয়া, এই সিলিন্ডারটার আয়তন কত দেওয়া আছে, এই সিলিন্ডারটার আয়তন কত দেওয়া আছে। ওকে, এখন বলল এত আয়তন বিশিষ্ট, এর ব্যাস নাকি 8 মিটার, ব্যাসার্ধ তাইলে কত? ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার এবং এটার ভর দেওয়া আছে, ভালো কথা। আয়তন কত? আয়তন মানে আমরা জানি পাই আর স্কয়ার এইচ, এইটা সমান সমান নাকি 1306.9 সেন্টিমিটার কিউব দেওয়া। 4 মিটার মানে কত? 400 সেন্টিমিটার। তাহলে ওই 400 সেন্টিমিটার এখানে বসায় আমরা আগে এইচ এর মানটা চলো বের করি। ইস খুব বাজে একটা রেজাল্ট আসবে মনে হচ্ছে। 1306 ডিভাইডেড বাই 3.1416 ডিভাইডেড বাই 400 স্কয়ার, এটা কত আসে? খুব বাজে একটা রেজাল্ট আসছে। এটা মিটার কিউব দিলে না খুব সুন্দর হবে। আমি একটা কাজ করি, দাঁড়াও, এই ডেটাটা খুব বাজে, তো আমরা চলো এটাকে একটু ম্যানিপুলেট করি। সমস্যা নেই, এগুলা করা ভালো। ডেটা একটু পরিবর্তন করে দিলে যদি অঙ্ক সুন্দর লাগে দেখতে তাহলে ভালো। তাহলে উত্তর নিশ্চয়ই এটা হবে না, উত্তর নিশ্চয়ই এটা হবে না, এটা আপাতত ভুলে যাও।
ওকে, তাহলে আমরা এখান থেকে 1306 মিটার কিউব, যেহেতু 1306 এত মিটার কিউব, যেহেতু 1306.9 ডিভাইডেড বাই 3.1416 ডিভাইডেড বাই 4 স্কোয়ার, কত আসে এটা? এইচের মান আসে 25.99, মানে প্রায় 26 মিটার মতন এটার হাইট আসে। হ্যাঁ, এটার হাইট আসে 26 মিটার মতন। তার অর্থ কি জানো? এইটার অর্থ হচ্ছে যে আমাদের কি করতে বলছে, আমাদেরকে মূলত এইটাকে যদি খাড়া করা হয় তাহলে কৃতকাজ কত হবে এটাই নির্ণয় করতে বলেছে। এখন বলো তো, আমাদের যখন এরকম একটা সিলিন্ডার ইয়াতে আছে, সিলিন্ডার যখন এরকমভাবে আছে, শোয়ানো অবস্থায় আছে, তখন তার ভরকেন্দ্র কি ঠিক মাঝ বরাবর অবস্থান করছে না? তখন তার ভরকেন্দ্রটা ঠিক মাঝ বরাবর অবস্থান করছে। যদি মাঝ বরাবর অবস্থান করে, এইখান থেকে এইটুকু পর্যন্ত তার উচ্চতা কত? আমরা যেহেতু জানি ব্যাস হলো 8 মিটার, তাহলে ব্যাসার্ধ এইটুকু হচ্ছে 4 মিটার না? যখন এটা খাড়া করা হয়েছে, আমরা হাইটটা কত বের করছি? হাইট বের করছি 26 মিটার। যখন এটা খাড়া করা হলো, তখন ভরকেন্দ্রটা এই জায়গাতে যদি চলে যায়, তার মানে তখন সেটা ভূমি থেকে 13 মিটার উচ্চতায় আছে না? তাহলে আমরা এখানে কৃত কাজ যদি বের করতে চাই, কৃত কাজ যদি বের করতে চাই, সেটা কি হবে? কৃত কাজ হবে হচ্ছে m ইন্টু জি ইন্টু ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ। তাহলে এম জি ইন্টু ভর কেন্দ্রের সরণ কতটুকু বলো তো? 13 মাইনাস 4, তাহলে 9 mg। এম এর মান কত দেওয়া ছিল? 20 গ্রাম দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা কৃত কাজ কত বের করে ফেলতে পারবো। এই বুঝতে পারছো? কৃত কাজ কত বের করে ফেলতে পারবো, সহজ একদম। গেল। ওকে, পরেরটায় আসো। একদম সহজ অঙ্ক, এগুলা বইতে আছে, পরীক্ষায় বেশি আসে। এইচ উচ্চতা বিশিষ্ট এম ভরের এন সংখ্যক ইটকে একটার উপর একটা রাখতে মোট কৃত কাজ কত নির্ণয় করো। দেখো আমাদের কাছে বলে দিছে যে এইচ উচ্চতা বিশিষ্ট, এইচ উচ্চতা বিশিষ্ট এইখানে কতগুলো ইট রাখা আছে, এইচ উচ্চতা বিশিষ্ট এখানে কতগুলো ইট রাখা আছে, এন সংখ্যক ইট রাখা আছে। আমাদের কি করতে হবে? এম ভরের এই সমস্ত ইটগুলাকে একটার উপরে একটা নিয়ে নিয়ে বসাতে হবে। এই প্রত্যেকটার ভর এম দেওয়া। হ্যাঁ, তাহলে খেয়াল করো, প্রথমে যেটা রাখা আছে সেটাকে নিচে রাখার জন্য তো কোনো কাজ করতে হবে না, প্রথমে তো ভূমিতে রাখা থাকবেই যে কোনো একটা ইট। কিন্তু প্রথম ইটের জন্য যে কৃত কাজ সেটা তাহলে কত? 0। প্রথম ইট রাখার জন্য কোনো কাজ আসলে করতে হয় না। দ্বিতীয় ইটটাকে যখন এর উপরে আমি তুলব, এর উপরে যখন তুলব, তখন খেয়াল করো আমাদের একটা কাজ কিন্তু করতে হয়েছে, কারণ তার ভরকেন্দ্রের যে সরণ, তার ভরকেন্দ্র আগে ছিল এখানে, এখন তার ভরকেন্দ্র চলে গেছে এখানে। তাহলে তুমি যদি তার ভরকেন্দ্রের সরণটা দেখতে চাও, তাহলে ভরকেন্দ্রের সরণ h/2 প্লাস h/2, তার মানে মোট ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? h। তাহলে m ভরের ওই ইটটাকে আমরা যখন সেকেন্ড লেয়ারে তুললাম, তখন আমাদের mgh পরিমাণ একটা কাজ করতে হয়েছে। 3 নাম্বার যে ইট আছে সেটাকে যখন আবার এর উপরে তুলব, তখন খেয়াল করো আমাদের ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে। ভরকেন্দ্রের সরণ হয়েছে এখান থেকে এইটুকু পর্যন্ত h/2, এখান থেকে এইটুকু পর্যন্ত h/2, আবার h/2, আবার h/2। সো সব মিলায়ে তুমি দেখো আমাদের টোটাল ভরকেন্দ্রের সরণ, এটাকে একটু সোজা একটা দাগ দিই, দাঁড়াও। হ্যাঁ, দেখো ভরকেন্দ্রের সরণ এখান থেকে একটা h/2, ভরকেন্দ্রটা এইখানে থাকলে আবার h/2, ভরকেন্দ্র এখানে থাকলে h/2, তারপর এখান থেকে এখানে উঠছে আবারও h/2। খেয়াল করো এই যে ভরকেন্দ্র সেটা টোটাল h প্লাস h, টোটাল 2h পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে W3 যেটা, সেইটা হবে mg ইন্টু 2h, mg ইন্টু 2h। এইভাবে করে আমরা যখন 4 নাম্বার ইটকে একটার উপর আরেকটা উঠাবো, 4 নাম্বার ইটকে যখন তুলব, তখন আমাদের কাজ হবে mg ইন্টু 3h। খেয়াল করে দেখো, যত নাম্বার ইট তার থেকে 1 কম ইন্টু h, 2 এর জন্য 1h, 3 এর জন্য 2h, 4 এর জন্য ছিল 3h,
এইভাবে করে আমরা যদি n নাম্বার ইটের জন্য কৃতকাজ কত হবে বের করতে চাই, তাহলে mg ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এইচ। ঠিক আছে, অর্থাৎ যত n তার থেকে এক কম, যত n তার থেকে এক কম ইন্টু এইচ। ঠিক আছে, তাইলে মোট যে কাজ সেটা কত হবে, মোট যে কাজ কত হবে? সুতরাং মোট কাজ W সমান সমান সবগুলোর যোগফল হবে, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট 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 প্লাস Wn পর্যন্ত। তাহলে এখানে প্রত্যেকটা W যদি যোগ করা হয়, তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে 0, তারপরেরটা হচ্ছে mg ইন্টু h1, mg ইন্টু h2, mg ইন্টু h3 প্লাস ডট 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 প্লাস mg ইন্টু h ইন্টু n মাইনাস ওয়ান। এখানে লিখলাম কেন? এটা হচ্ছে 2h, এটা হচ্ছে 3h। তাহলে এখান থেকে আমরা যখন mgh কে কমন নিব, তখন আমাদের কি লেখা যায়? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস ওয়ান। সমান্তর ধারা আমরা জানি 1 থেকে n সংখ্যক পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যে যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান সমান কি লেখা যায়? n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে এখানেও আমরা যখন এই ধারাটা যোগ করছি তখন কি হবে? mgh ইন্টু n মানে হচ্ছে এখানে n মাইনাস ওয়ান, তার সাথে 1 যোগ করতে হয় ডিভাইডেড বাই 2। কি করলাম দেখো, যখন n সংখ্যা পর্যন্ত যোগ করা লাগে, n সংখ্যা পর্যন্ত যোগ করা লাগে, তখন n ইন্টু n প্লাস ওয়ান, এই লাস্টেরটার সংখ্যার সাথে 1 যোগ করে ডিভাইডেড বাই 2। তাহলে এখানেও কি nটা বসাবো, এটা যেহেতু শেষ সংখ্যা তাহলে nটা বসাবো এবং তার সাথে 1 যোগ করব ডিভাইডেড বাই 2 করব। তাহলে মোট যে কাজ W টোটাল যে কাজটা হবে সেটা সমান সমান হচ্ছে mgh ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সহজ একদম। এটা তপন স্যারের বইয়ের অঙ্ক। ঠিক আছে, এবং বহুল প্রচলিত, অনেক আসে বিভিন্ন পরীক্ষায়। ওখানে বিভিন্ন সংখ্যা আকারে দেওয়া থাকতে পারে, তুমি এভাবে পারলেই হবে। এবং সিকিউগুলোতে আসে কিভাবে, যে 4টা ইট একটার উপর একটা রাখতে হবে, 10টা ইট একটার উপর একটা রাখতে হবে, এইরকম টাইপের প্রশ্নগুলো দেয়। তাহলে কি করলাম আমরা? প্রথম থেকে একবার সামারি করি। দেখো বলছে n সংখ্যক ইট একটার উপর একটা রেখে কৃতকাজ কত হবে নির্ণয় করো। আমরা দেখলাম প্রথম ইট রাখতে কোনো কাজ করতে হয় না, প্রথম ইটটাকে রাখতে কোনো কাজ করতে হয়নি। দ্বিতীয় যেই ইটটা আছে সেটাকে যখন আমি এর উপরে তুলবো তখন কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে কত? ভারকেন্দ্রের সরণ দেখো h/2 প্লাস h/2, মোট h। তাহলে দ্বিতীয় ইটকে রাখতে কাজ করতে হচ্ছে mg ইন্টু h। তৃতীয় ইটকে যখন এর উপরে তুলবো তখন কাজ করতে হচ্ছে কত? তৃতীয় ইটটাকে যখন এর উপরে তুলছি তখন ভারকেন্দ্রের সরণ হচ্ছে মোট 2h, তাহলে mg ইন্টু 2h। তৃতীয় ইট চতুর্থ ইটকে যখন রাখবো তখন আমাদের mg ইন্টু 3h পরিমাণ কাজ করতে হচ্ছে। এখানে ধারাটা দেখলাম এরকম, 2 নাম্বার ইটকে রাখার জন্য কাজ করতে হচ্ছে 1h, 3 নাম্বার ইটকে রাখার জন্য উপরে উঠাতে হচ্ছে 2h, 4 নাম্বার ইটকে রাখার জন্য উপরে উঠাতে হচ্ছে 3h, অর্থাৎ যত নাম্বার ইট তার থেকে 1 কম ইন্টু h। তাহলে এখান থেকে আমরা সবগুলা কৃতকাজ বের করলাম এবং তারপরে এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল একটা অপারেশন করে আমরা W টোটাল কত সেটা বের করে ফেললাম। ঠিক আছে, W টোটাল কত বের করে ফেললাম। ডান, সহজ, বুঝছি। এইবার আসো, এই প্রবলেমটাই জাস্ট একটু অন্যভাবে বলছে, যে মনে করো আমাদের কাছে ইট যেটা আছে সেই ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। কেমন দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো L পরিমাণ, L, এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে হচ্ছে h পরিমাণ। L দেওয়া আছে এবং h দেওয়া আছে, সরি, L দেওয়া আছে এবং h দেওয়া আছে। L দেওয়া আছে এবং h দেওয়া আছে। আমাদের কি বললো জানো? আমাদেরকে এবার বলল যে ধরে নাও এরকম পাশাপাশি অনেকগুলা ইট রাখা আছে, n সংখ্যক ইটকে তুমি এবার একটার উপর আর একটা তুলবা, কিন্তু তোলার সময় খেয়াল রাখবা যাতে করে একটা ইটকে প্রথমে আনুভূমিকভাবে রাখছো
আর আরেকটা ইটকে তুমি এরকম উলম্বভাবে রাখছো, একটা ইটকে আনুভূমিক আর একটা ইটকে উলম্ব। 3 নাম্বার ইটকে আবার আনুভূমিকভাবে রাখবা, এবং 4 নাম্বার যে ইটটা সেটাকে আবার উলম্বভাবে রাখবা। এইভাবে করে যদি আমরা n সংখ্যক ইটকে একটার উপরে একটা দিয়ে তুলি, তাহলে কৃতকাজ কত হবে বের করতে বলছে। তাহলে কৃতকাজ কত হবে সেটাই বের করতে হবে। দেখো, এল দৈর্ঘ্য এবং এইচ উচ্চতা বিশিষ্ট এম ভরের n সংখ্যক ইটকে পর্যায়ক্রমে প্রথমে আনুভূমিক তারপর উলম্বভাবে, আনুভূমিক তারপর উলম্বভাবে, এভাবে একটার উপর একটা রাখতে মোট কৃতকাজ কত হবে নির্ণয় করতে হবে। তাইলে খেয়াল করো, প্রথম ইট রাখার জন্য কৃতকাজ কত হবে, W1। প্রথম ইটটাকে রাখার জন্য কৃতকাজ কত হবে, 0, কারণ এটা রাখতে কোনো কাজ করতে হচ্ছে না। পরেরটাকে রাখার জন্য কত কাজ করতে হবে, m ইন্টু জি ইন্টু, খেয়াল করে দেখো, আমাদের পরের ইটের প্রথম ভরকেন্দ্র ছিল এই জায়গাতে, তারপর সেটা চলে গেছে এইখানে। কে বলতে পারবা এই দুইটা ভরকেন্দ্রের মধ্যে ডিস্টেন্স কতটুকু, এই দুইটা ভরকেন্দ্রের মধ্যে ডিস্টেন্স কতটুকু কে বলতে পারবা? দেখো তো এই ডিস্টেন্সটা h/2 প্লাস l/2 না, বলো তো, দেখো তো হয়েছে কিনা, h/2 প্লাস l/2 না। দেখো h/2 প্লাস l/2, এই কণাটাকে বা এই ভরকেন্দ্রটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এই সরণটা কত, h/2 প্লাস l/2 না, জানায় তো। তারপরেরটা 3 নাম্বার যেই ইটটা আছে, 3 নাম্বার যেই ইটটা আছে সেইটার জন্যে দেখো তো, 3 নাম্বার যে ইটটা তার অবস্থান কিন্তু ভরকেন্দ্রটা এইখানে, 3 নাম্বার ইটের ভরকেন্দ্র কোথায়, এইখানে। তাহলে এই ইটের আমাদের আদি থেকে শেষ পর্যন্ত ভরকেন্দ্রের অবস্থানের পরিবর্তন কত, দেখো এই অবস্থানের পরিবর্তনটা হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত ছিল h/2 প্লাস l/2, তাহলে আমি এই পজিশনে আসলাম। তারপর এখান থেকে যদি আবার এখানে যেতে চাই তাহলে l/2 প্লাস h/2 প্লাস l/2 প্লাস h/2 সমান সমান আমরা লিখতে পারি mg ইন্টু, দুইটা যেহেতু সেট পড়ে গেছে তাহলে 2 ইন্টু h/2 প্লাস l/2। এইভাবে করে তুমি যদি 4 নাম্বার ইটের কথায় আসো তখন দেখবা এটা হচ্ছে mg ইন্টু 3 ইন্টু h/2 প্লাস l/2, অর্থাৎ একদমই আগের ম্যাথ, কিন্তু জাস্ট এখন সহগটা জাস্ট h/2 না, এখন সহগটা হচ্ছে আমাদের h/2 প্লাস l/2। তাহলে মোট কাজ যদি বের করতে চাই, টোটাল কাজ যদি বের করতে চাই, তাহলে কি হবে, সবগুলার যোগফল wn পর্যন্ত, wn কত হবে, mg ইন্টু n-1 h/2 প্লাস l/2। তাহলে সবগুলো দ্বারা যে কৃতকাজ সেখানে আমরা mg কে যদি কমন নেই বা mg ইন্টু h/2 প্লাস l/2 এই সহগটা সহ যদি কমন নেই তাহলে কি আসছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1 প্লাস n-1, তাহলে n-1, তাহলে এখান থেকে mg ইন্টু h/2 প্লাস l/2, এখানে থাকবে n-1 ইন্টু n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে সে আগের জিনিস mg ইন্টু h/2 প্লাস l/2 ইন্টু n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এইটা হলো গিয়ে আমাদের টোটাল W কত। ওকে, তাইলে দেখো এখানে কি করলাম, দেখো আমরা যখন কেসটা বুঝতে পারছো যে একটার উপর আরেকটা কিভাবে রাখবো,
আগেরটার সাথে পার্থক্যটা কি? আগেরটা যেমন একটার উপর একটা একদম আনুভূমিকভাবেই প্রত্যেকটা বসাইছিলাম, এইবার আমরা n সংখ্যক ইটকে প্রথমে আনুভূমিক, তারপর উলম্ব, তারপর আনুভূমিক, তারপর উলম্ব, এইভাবে করে রাখবো। তাহলে মোট কৃত কাজ কত এইটা বের করতে হবে। এখন কনসেপ্ট একদম আগের মতন। প্রথমে আমরা দেখব যে প্রথম ইটটাকে রাখতে কৃত কাজ কত হয়েছে। প্রথম ইটটাকে রাখার জন্য কৃত কাজ হয়েছে 0। দ্বিতীয় যেই ইটটা আছে সেটাকে যখন উলম্বভাবে রাখছো তখন কৃত কাজ কত হয়েছে, তার জন্য আমরা ভার কেন্দ্রের সরণ কেমন আছে সেটা দেখব। তাহলে দেখো তো, ভার কেন্দ্রের সরণ দেখতে হলে আদি ভার কেন্দ্র আছে এইখানে, শেষ ভার কেন্দ্র আছে এইখানে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব সেটা কতটুকু? সেটা হচ্ছে h/2 প্লাস l/2 না, কারণ আমাদের দৈর্ঘ্য যেটা ছিল l, তার ভরকেন্দ্র কিন্তু l/2 দূরত্বে দৈর্ঘ্য বরাবর, আর উচ্চতা বরাবর ভরকেন্দ্র আছে h/2 দূরত্বে। তাহলে যখন এই পয়েন্ট থেকে, এভাবে চিন্তা করো, এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে যাও তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? h/2 প্লাস l/2। ঠিক একইভাবে পরের ওই ভরকেন্দ্র থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত বলো তো? এখান থেকে এইটুকু l/2, এখান থেকে এইটুকু h/2। তাইলে খেয়াল করো, আমরা যখন একদম নিচ থেকে আরেকটা ভরকে যখন এর উপরে তুলব তখন আমাদের ভরকেন্দ্রের চেঞ্জ কতটুকু হচ্ছে? h/2 প্লাস l/2, আবার এই l/2 প্লাস h/2। তারপর আবার যদি এই পয়েন্টে যাও তাহলে আবার কি হচ্ছে দেখো, h/2 প্লাস l/2, অর্থাৎ প্রত্যেকটা ভরকেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটুকু হচ্ছে এইটা হলো আমাদের h/2 প্লাস l/2 করে। আগে যেটা শুধু h ছিল আগের প্রশ্নে, এখন সেটা h/2 প্লাস l/2 করে হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে বের করলাম এবং তারপরে দেখলাম প্যাটার্ন একদম আগের মতন। 2 নাম্বার ইটকে রাখার জন্য 1 ইন্টু এই সহগটা, 3 নাম্বার ইটকে ওঠানোর জন্য 2 ইন্টু এই রাশিটা, 4 নাম্বার ইটকে রাখার জন্য 3 ইন্টু এই রাশিটা, মানে যত তার থেকে এক কম, n নাম্বারের জন্য n-1 ইন্টু এত। তাহলে সবগুলো কাজকে যদি যোগ করো তাহলে এরকম একটা রাশি পাওয়া যায়। দেখো বুঝছো কিনা? ইয়াসিন আরাফাত, বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার, গুড, ঠিক আছে, সহজ। পরের প্রবলেমটাতে যাই। দেখো, এটা দিনাজপুর বোর্ড 2017 সালে একটা প্রশ্ন। কি বললো এখানে? 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের ভর হচ্ছে 25 কেজি। ঘনক যেহেতু, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকম। হ্যাঁ, এরকম 5টা ঘনককে একটার উপর আরেকটা রেখে স্তম্ভ তৈরি করা হলো। আমরা কিন্তু n সংখ্যক ইটকে একটার উপর একটা রেখে কাজ কত হয় সেটা বের করছি। আমরা এখানে বলে দিল 5টা ঘনককে যদি একটার উপর একটা রাখি তাহলে স্তম্ভ তৈরি করা হয়েছে, ভালো কথা। এরপর বললো অন্যদিকে অনুরূপ আরও 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হলো। কি বলছে দেখো, যে পাশাপাশি এরকম স্তম্ভগুলোকে নিয়ে আমরা কি করলাম? খাড়া করে ফেললাম। সো দুইটা কাহিনী, একটা বললো যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 25 কেজি ভরের ঘনকগুলোকে, 5টা ঘনককে একটার উপর একটা বসায় বসায় আমরা রাখছি। আরেকটা কি করলাম, পাশাপাশি ঘনকগুলোকে একসাথে করে তারপর সাই করে উঠাই ফেলছি, একসাথে করে উঠাইছি। দুইটা কেস। তো বলল যে স্তম্ভ তৈরির কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য? কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য বলো তো? স্বাভাবিকভাবে কোন উপায়টা অধিক গ্রহণযোগ্য হবে? যেইখানে আমাদের কৃতকাজ কম হবে সেইটাই আমাদের বেশি গ্রহণযোগ্য না? যেইখানে আমাদের কৃতকাজ কম লাগবে, কাজ যেখানে কম করা লাগবে, সেইটাই তো আমাদের জন্য অধিক গ্রহণযোগ্য, তাই না? 3 স্টেপে এল হওয়ার কথা কেন? কেন 3rd স্টেপে এল হবে কেন? সবই ঠিক আছে, সবই ঠিক আছে, হিসাব করে দেখো, কোনোটাই এল না। l/2 প্লাস h/2 প্রত্যেকটাতেই এরকম করে থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা বললো যে স্তম্ভ তৈরির কোন প্রক্রিয়াটি অধিক গ্রহণযোগ্য, তাহলে আমরা আগে দেখব প্রত্যেকটা কেসে কাজ কত করে হচ্ছে। তো প্রথমে প্রথম ধাপে কাজ বা কি বলে এটাকে, প্রথম ফার্স্ট কেসের কথা আগে দেখি। ফার্স্ট কেসটা নিয়ে আগে দেখি। এইখানে কৃতকাজ কত হবে? এইখানে কৃতকাজ হবে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgh ইন্টু mgh। সূত্র সরাসরি না লেখাটাই ভালো থাক, সূত্র সরাসরি না লেখাটাই ভালো। আমরা এখানে 5টা ইটের একটার উপর একটা রাখতে কাজ বের করতে বলছে, তাহলে টোটাল কাজ সমান সমান হবে, প্রথম ইট কাজ রাখতে কাজ 0, পরের ইটের জন্য কাজ করতে হয় mg ইন্টু h, তারপরেরটার জন্য mg ইন্টু 2h, তারপরেরটার জন্য mg ইন্টু 3h,
তারপরেরটার জন্য mg ইন্টু 4h। যদি সূত্র সরাসরি লেখো তাহলে আগে একটু কয়েকটা বাক্য লিখে দিও যে আমরা জানি n সংখ্যক ইটকে একটির উপর একটি আনুভূমিকভাবে রাখতে টোটাল কাজ হয় ইন্টু n-1 mgh/2। ওইভাবে লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে যেটা আসে mgh কে কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে 10। তাহলে 10 ইন্টু mgh, তাহলে কত হয় 10 ইন্টু m মানে 25, g মানে 9.8 ইন্টু h মানে কত ছিল 50 সেন্টিমিটার বাহু যেহেতু, তার মানে 0.5, তার মানে এত জুল কাজ হবে টোটাল যখন একটার উপর একটাকে রাখবো। 10 ইন্টু 25 ইন্টু 9.8 ইন্টু 0.5, এটা আসে 1225 জুল। আচ্ছা, এটা গেল ফার্স্ট কেসের জন্য। কৃতকাজ কত সেটা দেখলাম। এইবার আসো যদি আমরা সেকেন্ড কেসের জন্য এটা দেখি। এটা তো গেল ফার্স্ট কেসের জন্য কৃতকাজ। এবার যদি সেকেন্ড কেসের জন্য দেখি, দেখো তো সেকেন্ড কেসের জন্য আমরা প্রথমে 4টা বাহুকে যখন একসাথে করলাম, 5টা বাহুকে যখন একসাথে করলাম, তখন বলো তো টোটাল আমাদের দৈর্ঘ্যটা কত হয়েছে? এইটুকু 1 মিটার, 2 মিটার, 2.5 মিটার। তাহলে পুরাটা দণ্ডের যে দৈর্ঘ্য, এটাকে একটা দণ্ডের মতন চিন্তা করো, তাহলে পুরাটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার হয়েছে। তাইলে টোটাল ভর কত? টোটাল দণ্ডগুলোর ভর কত? 25 ইন্টু 5, তার মানে 125 না ভাই? সিসি এটা ক্যালকুলেটর করা লাগে নাকি? তাহলে মোট যে ভর সেটা হচ্ছে 25 ইন্টু 5 সমান সমান 125 কেজি। তাহলে 125 কেজি ভরের বস্তুটা, ভর কেন্দ্রটা যখন এখান থেকে এখানে গেল তখন মোট কাজ বের করা লাগবে। তাইলে দেখি সেকেন্ড কেসে যে কাজ সেটা হচ্ছে ভর হলো 125 ইন্টু 9.8 ইন্টু 2.5 মিটার ডিভাইডেড বাই 2। দেখো তো কাজ কত হয়? কাজ কত হয়? 125 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 2। দাঁড়াও 50 সেন্টিমিটার, ও সরি, এখানে একটা ব্যক্তিগত ভুল করেছি, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এই বলো তো ভর কেন্দ্র শুরুতে কোথায় ছিল? ভর কেন্দ্র শুরুতে তো ছিল 25 সেন্টিমিটার উপরে। 25 সেন্টিমিটার উপরে তো শুরুতেই ভর কেন্দ্র ছিল। তারপর যখন উপরে চলে গেল, এইখানে চলে গেল, তখন আমাদের ভর কেন্দ্রটা কোথায়? 50 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 125 সেন্টিমিটার। 125 সেন্টিমিটার। দেখো তো ভর কেন্দ্রটা 125 সেন্টিমিটারে কিনা। এখানে ভুলে 6টা ইট চলে আসছে, 1 2 3 4 5 6, 6টা ইট চলে আসছে। এখানে 5টা ইট হবে। ওকে, তাইলে দেখো আমাদের এটার ভরকেন্দ্র কোথায় থাকবে? ভরকেন্দ্রটা থাকবে হচ্ছে এইটার মাঝামাঝি এইরকম একটা জায়গাতে থাকবে। তাহলে দেখো তো শুরুতে ছিল ভূমি থেকে 25 সেন্টিমিটার উপরে, কারণ হাইট হলো 50, তাহলে ভরকেন্দ্র ছিল 25 সেন্টিমিটার উপরে। আর যখন খাড়া করলাম তখন আমাদের ভরকেন্দ্রটা কোথায়? 50 যোগ 50 যোগ 25, তাহলে 125 সেন্টিমিটার। তাহলে আমাদের ভরকেন্দ্রের যে অবস্থানটা সেটা কত হবে? 125 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার বাদ দাও, সেন্টিমিটার তো মিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে আবার ভাগ দিব, 100 দিয়ে আবার ভাগ দিব, তাহলে এখানে জুল পাওয়া গেল। তাহলে এবার কত হয়? 125 ইন্টু 9.8, 1225 জুল। দেখো একই রকম কাজ কিন্তু হচ্ছে, কাজের পরিমাণ কিন্তু একই রকম হচ্ছে। তাইলে ভাই যদি কাজের পরিমাণ একই রকম হয় তাহলে তো কোনোটাই আসলে প্রিফার করা যায় না, কারণ আমরা তো এখানে দেখছি যে আমাদের মোট যে শক্তির খরচ, একটা একটা করে রাখতেও যে টোটাল শক্তি খরচ হবে, 5টাকে একসাথে নিয়ে করতেও কিন্তু একই পরিমাণ শক্তি খরচ হবে। কিন্তু এখানে আসলে কোনটা অধিক গ্রহণযোগ্য? দেখো এইখানে যখন আমরা এটাকে উঠাবো তখন কিন্তু আমাদের সম্পূর্ণ এনার্জিটা একবারে ব্যয় করতে হচ্ছে, কিন্তু যখন একটার উপর আরেকটা রেখে রেখে আমি কাজ করব তখন আমাকে সম্পূর্ণ 1225 জুল এনার্জিটা একবারে খরচ করতে হচ্ছে না, এটাকে আমার পর্যায়ক্রমিকভাবে খরচ করতে হচ্ছে। তাহলে যখন পর্যায়ক্রমিকভাবে খরচ করব
তখন কিন্তু আমরা মানে ওইটাকে মানে ওইটাই আমাদের জন্য প্রিফারেবল থাকবে, ওইটাই আমরা প্রিফার করব। কেন প্রিফার করব? কারণ আমি লিখে দিচ্ছি যে প্রথম উপায়ে যদি দেখতাম যে কাজের পরিমাণ ভিন্ন, তাহলে যেটা কম হতো ওইটাই বেশি গ্রহণযোগ্য হতো। কিন্তু আসলেও গ্রহণযোগ্য মানে কখনোই দুইটা চেঞ্জ হবে না, কারণ আলটিমেটলি আউটপুট রেজাল্ট তো একই রকম। এখানেও খাড়া করছো 5টাকে, এখানেও খাড়া করছো 5টাকে, তো খুব স্বাভাবিক যে দুইটা ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ একই রকম লাগবে। সো দেখো এখানে বলবো প্রথম উপায়ে পর্যায়ক্রমিকভাবে কাজ করা হচ্ছে। প্রথম উপায়ে পর্যায়ক্রমিকভাবে কাজ করা হচ্ছে। প্রথম উপায়ে পর্যায়ক্রমিকভাবে কাজ করা হচ্ছে, তাই এটি অধিক গ্রহণযোগ্য। তাই এই উপায়ে কাজ অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, গুড, বুঝলাম। তাহলে এখানে উত্তরটা গেছে এখান থেকে এখানে। ওকে, ঠিক আছে, বুঝছি, গেল। পরেরটাতে যাই। দেখো এখানে কি বললো, 6টি ঘনাকৃতির পাথরখণ্ডের প্রত্যেকটার আয়তন বলা আছে। আচ্ছা, ঘনাকৃতি যেহেতু আয়তন বলা আছে, তার মানে কি, একটা ঘন বস্তু যদি থাকে তার তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই রকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই রকম। তাহলে এর যে ভলিউম সেটা হচ্ছে a কিউব, এবং এই a কিউব মানে বলা আছে 0.125 মিটার কিউব। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এগুলো আমরা বের করতে পারবো। তাদের প্রত্যেকটার ভর দেওয়া আছে 500 গ্রাম করে, এবং এদের একটার উপর একটা রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজের পরিমাণ কত বের করো। পারবো না এটা করতে? বলো তো, একটার উপর একটা রেখে কাজ কত করতে হবে? যখন এর মান তুমি জেনে গেলা কিউব রুট 100.125, এটা আসে 0.5 করে, 0.5 করে আসে, 0.5 মিটার। তাহলে 0.5 মিটারের 6টা স্তম্ভ যদি, এটা জাস্ট কিছুই না, আয়তন থেকে এটা বের করা, এটাই হচ্ছে কাজ। মানে আগে সরাসরি দেওয়া থাকতো, এবার সরাসরি দেওয়া নাই, এটাই পার্থক্য। আগে সরাসরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা থাকতো, এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা খালি নাই, সিম্পল। এই তো, 6টাকে যদি একটার উপর একটা রাখো, তাহলে টোটাল কাজ কত হবে? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু m ইন্টু g ইন্টু h। তাহলে n এর মান হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, ভর হচ্ছে 0.5 কেজি, g হচ্ছে 9.8, এবং একটা বাহু হলো 0.5। তাহলে এটাই হচ্ছে আমাদের কৃতকাজ, এটাই হচ্ছে আমাদের কৃতকাজ। ঠিক আছে, দেখো বুঝছে কিনা? mg ইন্টু n ইন্টু n-1। ওকে, গেল। সিলেট বোর্ডের এটাতে যাব, হ্যাঁ এটাতে যাই। দেখো এখানে কি বললো, এটা খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এখানে বললো প্রত্যেকটা 0.125 মিটার কিউব আয়তনের এবং এত কেজি ভরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। তো আমরা এখানে ব্লক যেহেতু বলে দিছে, আমরা এটাকে ঘনবস্তু হিসাবে চিন্তা করব। তাহলে a কিউব সমান সমান হচ্ছে 0.125 মিটার কিউব। এটাকে কিউব রুট করলে a সমান সমান, একটু আগেই একটা রেজাল্ট বের করলাম, 0.5 মিটার হয়। প্রত্যেকটার ভর আমাদের বলে দিছে 250 কেজি। এরকম 4টা ব্লক আছে, এরকম 4টা ব্লক আছে। তাহলে কি বললো, স্তম্ভটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রাখতে কাজ এবং উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো এইটা বিশ্লেষণ দেওয়া কঠিন না, এইটা বিশ্লেষণ দেওয়া কঠিন না, কারণ হচ্ছে আমরা একটার উপর একটা রাখতে কৃতকাজ কত হবে এটা ভালো মতোই জানি। একটার উপর একটা রাখতে কৃতকাজ কত হবে এইটা আমরা ভালোভাবেই জানি, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgh, এটা আমরা ভালো মতনই জানি। হ্যাঁ, কিন্তু 30 ডিগ্রি কোণে বাঁকায় রাখতে কাজ কত হবে এটা খেয়াল করো। যে আমরা যখন এরকম 4টা রডকে, 4টা ব্লককে
যখন একটার ওপর একটা এভাবে রাখছি, বুঝছো এখানে হালকা একটু ট্রিক্স আছে। এরকম 4টা ব্লককে আমরা কি করছি, পাশাপাশি সাজাইছি। সাজানোর পরে এটাকে 30 ডিগ্রি কোণে বাঁকাচ্ছি। এইভাবে করে এটাকে 30 ডিগ্রি কোণে আমরা বাঁকালাম। তাহলে বের করতে হবে যে কৃত কাজ কত। ঠিক আছে, তাইলে বের করা লাগবে যে কৃত কাজ কত। ওকে, তাহলে দেখো আমরা এখানে যখন হিসাব করব, 4টা আলাদা আলাদা খণ্ড হিসাবে চিন্তা না করে চলো আমরা এটাকে 4টাকে একটা বডি হিসাবে চিন্তা করি। তাহলে আমাদের হিজিবিজিগুলা কমবে। এই যে এখানে যে মাঝখানে দাগগুলো আছে এগুলো হিজিবিজি না, এই হিজিবিজিগুলো আমরা চাই না। এখন খেয়াল করো, যখন তুমি এই বস্তুটাকে ধরে নিয়ে যখন 30 ডিগ্রি কোণে বাঁকালে, 30 ডিগ্রি কোণে যখন বাঁকালে, তখন আমরা বের করতে চাই যে কৃত কাজ কত হবে। দেখো আদি যেই অবস্থানটা সেটা হচ্ছে এইটা, তাই না? আদি যে অবস্থানটা সেটা হচ্ছে এইটা, বা আমাদের ভরকেন্দ্রের যে অবস্থানটা সেটা হচ্ছে এইটা। দেখো প্রত্যেকটা দৈর্ঘ্যকে আমরা যদি এ হিসাবে চিন্তা করাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 4a, এবং এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এইটা হচ্ছে আমাদের শুধু a। বলো তো দেখি ভর কেন্দ্র কত দূরত্বে আছে? ভর কেন্দ্র থাকবে ঠিক মাঝামাঝি দূরত্বে, তার মানে এটা থাকবে হচ্ছে টুয়াইস a, এরকম একটা দূরত্বে থাকবে। আচ্ছা, এবং এটা হলো a। এখন খেয়াল করো, যদি এটাকে বাঁকানো হয়, এটাকে যদি বাঁকানো হয়, তাহলে আমরা নতুন যে ভরকেন্দ্রটা পাবো, ভরকেন্দ্র তো আর জায়গা চেঞ্জ হবে না, ভরকেন্দ্র একই জায়গায় থাকবে, কিন্তু ভরকেন্দ্রের অবস্থানটা তো একটু চেঞ্জ হলো। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু টুয়াইস এ, টুয়াইস এ। আমাদেরকে কতটুকুর দূরত্ব বের করা লাগবে বলো তো? আমাদেরকে অলরেডি ভরকেন্দ্রটা এখানে আছে, সেখান থেকে ভরকেন্দ্রটা এইখানে চলে গেছে। তাহলে আমাদেরকে মূলত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেই দূরত্ব এটা বের করা লাগবে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেটাই আমাদের বের করা লাগবে। তাহলে খেয়াল করো যে এইখানে আমাদের যে রডটা ছিল সেটা তো 30 ডিগ্রি কোণে বাঁকানো। দাঁড়াও আমি এটাকে একটু এক্সটেন্ড করি, এইটাকে একটু এক্সটেন্ড করি। এখানে হচ্ছে দেখো দূরত্বটা বুঝছি কিনা, দূরত্বটা বুঝছি কিনা। দেখো ইনিশিয়াল যে দূরত্বটা, ভরকেন্দ্রের আদি যে অবস্থানটা সেটা আমরা জানি, এটা হলো ভূমি থেকে a/2 দূরত্বে আছে। এখন কোনোভাবে যদি আমি এই দূরত্বটা বের করতে পারি, ভরকেন্দ্রের এই দূরত্বটা যদি আমরা বের করতে পারি, ভরকেন্দ্রের এই দূরত্বটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই উচ্চতা থেকে এই উচ্চতাটা বাদ দিলেই আমরা মূলত এইটুকু হাইট পেয়ে যাব। বুঝতে পারছো? আমরা যদি কোনোভাবে এইটুকু দূরত্ব বের করতে পারি, তাহলে এইখান থেকে এইটুকুকে বাদ দিলেই কিন্তু এইখানে যতটুকু হাইট সেই হাইটটা কত এটা আমরা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব। তাহলে আশা করি টার্গেটটা বুঝছো, যে আমাদের শুরুর ভারকেন্দ্র ছিল এই পয়েন্টে, এবং তারপরে ভারকেন্দ্রটা যদি এখানে যায়, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব বের করার জন্য প্রথমে আগে মাটি থেকে ভরকেন্দ্রটা কত দূরত্বে আছে সেইটা আগে আমার জানতে হবে, সেইটা আগে আমার জানতে হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো আমরা এই ছবিটাকে একটু আলাদাভাবে নিয়ে যাই, একটু আলাদাভাবে নিয়ে যাই। কারণ আমার মেইন টার্গেট কি? মেইন টার্গেটটা হচ্ছে ভরকেন্দ্র যেটা এই পয়েন্টে এসে পৌঁছালো, এই অবস্থানটা ভূমি থেকে কতটুকু সেটা বের করা, এই অবস্থানটা ভূমি থেকে কতটুকু এটা বের করা। ঠিক আছে, এই অবস্থানটা ভূমি থেকে কতটুকু এটা বের করা। দেখো তাহলে আমরা প্রথমে আগে কি করতে পারি? দেখো
একদম সহজ, একেবারে সহজ। এই দেখো কি করছি আমরা, দেখো যেহেতু আমরা এটাকে থিটা ডিগ্রি কোণে বাঁকাইছি, এটাকে যেহেতু থিটা ডিগ্রি কোণে বাঁকাইছি, তার মানে আসলে উলম্বের সাথে এই কোণটাও হয়ে গেছে থিটা ডিগ্রি। এইটাকে যদি 30 ডিগ্রি বলি, যেহেতু আমরা 30 ডিগ্রি কোণে এটাকে বাঁকাইছি, তাহলে দেখো উলম্বের সাথেও এটা কিন্তু 30 ডিগ্রি কোণে বেঁকে গেছে, উলম্বের সাথেও এটা 30 ডিগ্রি কোণে বেঁকে গেছে। এটা কিভাবে বুঝবা? ধরো আমরা এটা এমনি তুমি ত্রিকোণমিতি দিয়ে করতে পারো বা নর্মাল জ্যামিতি দিয়ে করতে পারো। দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 আর 30, তাহলে এটা 60, এটা 60 হলে এটা কত? 30, বুঝছো? আবার বলি, এটা যদি 30 হয়, এটা তো 90, তাহলে এই বাকিটুকু কত? 180 হওয়ার জন্য 60 হওয়া লাগবে। এটা যদি 60 হয়, এই পিচ্চি ত্রিভুজটার দিকে তাকাও, এটা কিন্তু তখন 30, এইটা কিন্তু তখন কত? 30। আচ্ছা, তাহলে দেখো এটা যদি 30 হয়, আমাদের এই বাহুটা, সবুজ এই বাহুটা হচ্ছে a/2, তাহলে আমাদের এইটুকু হাইট কত? এইটুকু হাইট হচ্ছে a/2 cos, a/2 cos 30 ডিগ্রি, ঠিক আছে? এবং এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কিন্তু টুয়াইস a ছিল, টুয়াইস a ছিল। আবার আমরা যদি এই কোণটার কথা বলি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটুকু যে হাইট, এইটুকু হাইট হচ্ছে টুয়াইস এ সাইন 30 ডিগ্রি, টুয়াইস এ সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দুইটা দূরত্ব বের করলাম, দেখো দুইটা দূরত্ব বের করলাম। একটা হচ্ছে ভূমি থেকে এইটুকুর উচ্চতা কত এবং তারপরে ভূমি থেকে এইটুকুর উচ্চতা কত। তার জন্য আমরা দুইটা ত্রিভুজ নিছি, তার জন্য আমরা দুইটা ত্রিভুজ নিছি। একটা ত্রিভুজ হচ্ছে এই পিচ্চি ত্রিভুজটা, এই পিচ্চি ত্রিভুজটা, এবং আরেকটা হচ্ছে এই ত্রিভুজটা। দুইটা ত্রিভুজ থেকে দুইটা হাইট বের করছি, একটা এই হাইট এবং আরেকটা হচ্ছে এই হাইট, ঠিক আছে? চলো আবার ফ্রেশ করে দেখাই পুরো জিনিসটা, আবার পুরাটা ফ্রেশ করে দেখাই। এই হচ্ছে আমাদের ওই বস্তুটা, আমরা কি করলাম? এইটাকে ধরে 30 ডিগ্রি কোণে বাঁকালাম, বা এভাবে চিন্তা করি যে এই লেভেল বরাবর আমাদের ভরকেন্দ্রটা আছে, এই লেভেল বরাবর আমাদের ভরকেন্দ্র আছে, এটা ধরে আমরা 30 ডিগ্রি কোণে বাঁকাবো। এই দেখো 30 ডিগ্রি কোণে আমরা এটাকে বাঁকালাম। তাইলে আমাদের বের করা লাগবে কি? বের করা লাগবে ভূমি থেকে ভরকেন্দ্রের উচ্চতাটা কত। ভূমি থেকে ভরকেন্দ্রের উচ্চতাটা কত? মনে করলাম ভরকেন্দ্র এই জায়গাতে আছে, তাহলে হিজিবিজিটাকে সরাই দেই। আমাদের মূলত ভূমি থেকে এই টোটাল উচ্চতাটা বের করতে হবে, ভূমি থেকে এই উচ্চতাটা বের করতে হবে। দেখো আরেকবার দেখাচ্ছি, ভূমি থেকে এই উচ্চতাটা বের করতে হবে, একদম নর্মাল জ্যামিতি, আর কিচ্ছু না। তাহলে এটার জন্য আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এই পাশ থেকে দেখব উচ্চতা কত, এবং আরেকটা হলো দেখো এই মাঝখানে যে দাগটা দিলাম, এই দাগটার ফলে দুইটা উচ্চতা পাওয়া যাচ্ছে। একটা উচ্চতা হচ্ছে এখান থেকে এতটুকু, এবং আরেকটা উচ্চতা হচ্ছে এখান থেকে এতটুকু। এই দুইটা উচ্চতা যোগ করলেই কিন্তু আমরা মোট ইয়াটা পাবো। তাহলে যেটা বললাম, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটাও 30 ডিগ্রি। এই সবুজ যে দাগটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে a/2, তাহলে হলুদ যেই অংশটা, এটাকে যদি আমি ABC দিয়ে বলি, ABC এটা দিয়ে যদি বলি, তাহলে AB সমান সমান হবে কত? a/2 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এবং এটাকে যদি ডি বিন্দু বলি, এটাকে যদি ই বিন্দু বলি, তাহলে ডিই এ ত্রিভুজের মধ্যে আমাদের ডিই বাহুটা দরকার। ডিই যেই বাহুটা হবে, এটা যেহেতু 30 ডিগ্রি, এবং এডি সমান সমান কিন্তু টুয়াইস এ, এডি সমান সমান কিন্তু টুয়াইস এ। তাহলে এডি সমান যদি টুয়াইস এ হয়, এডি সমান যদি টুয়াইস এ হয়, তাহলে কি হচ্ছে? তাহলে এডি সমান যদি টুয়াইস এ হয়, তাহলে আমাদের এইটুকু যে হাইট,
সেটা কত হচ্ছে টুয়াইজ এ সাইন 30 ডিগ্রি, টুয়াইজ এ সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, টুয়াইজ এ সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে মোট ভূমি থেকে সরণ কত, ভূমি থেকে ভারকেন্দ্রের দূরত্ব কত, ভূমি থেকে দূরত্ব কত, ভূমি থেকে দূরত্ব হচ্ছে a/2 cos 30 মান হচ্ছে √3/2 প্লাস টুয়াইজ এ সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আসে হচ্ছে √3a/4 প্লাস a। এটা হলো ভূমি থেকে দূরত্ব। ঠিক আছে, আর একদম শুরুতে আমাদের ভরকেন্দ্র ছিল a/2 দূরত্বে। তাহলে ভরকেন্দ্রের সরণ কত, তাহলে ভরকেন্দ্রের সরণ কত, ভরকেন্দ্রের যে সরণ সেটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা এটার কত √3 × a/4 প্লাস a মাইনাস a/2। কেন মাইনাস a/2 তো বুঝছো, কারণ শুরুতেই তো এটা ভূমি থেকে a/2 উচ্চতায় আমাদের ভরকেন্দ্রটা ছিল। তাহলে ওইটাই হিসাব করলাম যে টোটাল দূরত্ব কত এখন এবং আগে ভরকেন্দ্রটা কত উচ্চতায় ছিল, আমাদের তো মূলত এই দূরত্বটা বের করা লাগবে। সো এটাই হচ্ছে টোটালটা থেকে এটুকুকে বাদ দিলাম। তাহলে ভরকেন্দ্রের সরণ যেহেতু পেয়ে গেছি, তাহলে মোট কাজ কত, মোট কাজ হচ্ছে mgh। তাহলে এখানে 250 কেজির 4টা ব্লক, তাহলে 250 × 4 এটা m × 9.8 ইন্টু h হচ্ছে ভারকেন্দ্রের যে সরণ সেটা, এই যে ভারকেন্দ্রের যে সরণ সেটা, এই তো। তাহলে এখান থেকে মোট কাজ পেয়ে যাব। ঠিক আছে, দেখো এটা জাস্ট কয়েকবার একটু খাতায় করবা তাইলেই হবে, কয়েকবার একটু খাতায় করবা তাহলেই হবে। ঠিক আছে, ওকে। পরের প্রবলেম দেখি কি, কিছু সংখ্যক ইট, এটা হোমওয়ার্ক দিয়ে দিই, ওই একই অঙ্ক জাস্ট প্র্যাকটিসের জন্য রাখা। কিছু সংখ্যক ইট একটার উপর একটা রেখে মোট 2 মিটার উঁচু স্তম্ভ সাজাতে কত কাজ করতে হবে দেওয়া আছে, প্রত্যেকটা ইটের উচ্চতা এবং ভর। তাহলে 2 মিটার উঁচু ইট পর্যন্ত সাজাতে এটা টোটাল কত কাজ করতে হবে সেটাই বের করতে হবে, সেটাই বের করতে হবে। ওকে, তারপরেরটা দেখো, 3 মিটার দীর্ঘ একটা মইয়ের ওজন হচ্ছে 200 নিউটন। 3 মিটার দীর্ঘ একটা মইয়ের ওজন হচ্ছে 200 নিউটন এবং মইয়ের ভরকেন্দ্র এর এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। মইয়ের অপর প্রান্তে 50 নিউটন ওজন লাগানো অবস্থায় মইটাকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় তুলতে কৃত কাজ কত হবে নির্ণয় করো। দেখো কি বলছে এখানে, 3 মিটার দৈর্ঘ্য একটা মই, সেটার ওজন অবশ্যই আমাদের মাঝ বরাবর কাজ করবে 200 নিউটন যেটা। এখন বলল মইটার ভরকেন্দ্র এর এক প্রান্ত থেকে, মইটার ভরকেন্দ্র, আচ্ছা এটা সুষম ভর না, এখানে বলল এর ভরকেন্দ্রটা এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। তো এই এক প্রান্ত থেকে মনে করলাম এখানে 120 সেন্টিমিটার দূরত্ব, এই পয়েন্টে হচ্ছে তার ভরকেন্দ্রটা আছে। দেখো ভরকেন্দ্র যদি মাঝে থাকতো তাহলে কিন্তু l/2 করে উত্তর হয়ে যায়, কিন্তু এটা ভরকেন্দ্র মাঝে না, কারণ আমাদের ভরটা ডিস্ট্রিবিউটেড না ঠিকঠাক মতন, সুষম না। এবং মইয়ের অপর প্রান্তে আমরা 50 নিউটন ভরের আরেকটা ওজন লাগাইছি, এখানে 50 নিউটন ভরের একটা ওজনকে আমরা এখানে যুক্ত করছি। তাহলে মইটাকে আনুভূমিক অবস্থা থেকে যদি উলম্ব অবস্থানে নিতে চাই তাহলে কৃত কাজ কত হবে, মইটাকে এরকম আনুভূমিক অবস্থা থেকে যদি আমরা উলম্ব অবস্থানে নিতে চাই তাহলে কৃত কাজ কত হবে বের করতে হবে। তাহলে দেখো আমাদের 200 নিউটন যেই ওজনটা ছিল সেটার সরণ হয়েছে কতটুকু, 120 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলাম। এটা যেহেতু ওজনই, 200 নিউটন যেহেতু ওজন ছিল, 200 নিউটন ওজন ছিল এই পুরো রডের, আর এখানে এটার ওজন হচ্ছে 50 নিউটন। দেখো 50 নিউটন মানে এমজি যেটা, সেটার সরণ হয়েছে কতটুকু, 3 মিটার। তাহলে 50 × 3, এটাই হচ্ছে কিন্তু আমাদের মোট কাজ। দেখো বুঝছো কিনা কি করলাম এখানে, যে আমাদের 120 সেন্টিমিটার দূরত্বে তো ভরকেন্দ্র ছিল, ভরকেন্দ্র কোনটা, এটা সম্পূর্ণ রডের যে দৈর্ঘ্য এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার দূরত্বে আমাদের ভরকেন্দ্র ছিল।
নর্মাল সময় আমরা কি করতাম, mgh/2 করতাম। আমরা কি করতাম, mgh/2 করতাম। আমাদের কিন্তু mgর মান দেওয়া আছে, আমাদের জি দিয়ে গুণ দেওয়া লাগবে না, 200 নিউটন সরাসরি দেওয়া আছে, এই জন্য আমরা ওই বলের সাথে সরণটাকে খালি গুণ করছি। কিন্তু এবার আর h/2 না, কারণ এটা একটা বিষম ভর, সুষম ভর না, অসম ভর। তাহলে এখানে ভরকেন্দ্র বলা আছে এক প্রান্ত থেকে 120 সেন্টিমিটার দূরে, তাহলে যখন খাড়া করব তখন ভরকেন্দ্র নিচ থেকে 120 সেন্টিমিটার উচ্চতায় থাকবে। তাহলে এটা হলো আমাদের রডের জন্য, রডটাকে যখন খাড়া করছি তখনকার জন্য কৃতকাজ কত। আর যখন 50 নিউটনের একটা ভরকে যখন উপরের দিকে তুলছি তখন তো আমাদের এই পুরা mg/h হবে, প্লাস mg/h হবে, কিন্তু এটার mg সরাসরি আমাদের দেওয়া আছে 50। তাহলে সরণ কত, সরণ হচ্ছে 3 মিটার, কারণ এটা সোজা উপরের দিকে উঠে গেছে, সোজা এটা উপরের দিকে উঠে গেছে, তাহলে এটার মান হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা mg/h দুইটা যোগ করে টোটাল কৃতকাজ কত বের করে ফেললাম। ঠিক আছে, সহজ, এটা পারবো, ভেরি গুড। ওকে, লাস্ট এই অঙ্কটা একটু দেখাই যাই। এখানে বললো একটা টেবিলের ওপর 10 কেজি ভরের সুষম একটা শিকল ঝুলানো আছে। দেখো একটা টেবিল, হ্যাঁ, এই টেবিলটার উপরে 10 কেজি ভরের একটা সুষম শিকল ঝুলানো আছে, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তো এইটা হচ্ছে মনে করো আমাদের সেই শিকলটা, যার টোটাল দৈর্ঘ্য বলে দিছে 20 মিটার, যার টোটাল দৈর্ঘ্য আমাদেরকে বলে দিছে কত, 20 মিটার। 20 মিটার এর 3/4, বলো তো 3/4 মানে কত? 3/4 মানে 15 মিটার না, কারণ 1/4 মানে 5 মিটার, 3/4 মানে 15 মিটার। এই 15 মিটার দৈর্ঘ্য টেবিল থেকে নিচের দিকে ঝুলে আছে, তার মানে এই জিনিসটা এইরকম, এইভাবে করে চেনটা ঝোলানো আছে, যার এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে কত, 15 মিটার। বললো টেবিলটাকে যদি আমরা, শিকলটাকে যদি আমরা টেনে উপরে তুলতে চাই তাহলে কৃতকাজ কত হবে, তাহলে কৃতকাজ কত হবে। তাহলে খেয়াল করো, আমাদের বলতো এই পয়েন্টের যে সরণ সেটা 15 মিটার, এই পয়েন্টের যে সরণ সেটা কি আর 15 মিটার, তার থেকে কম না। অর্থাৎ যখন আমি এটাকে টেবিলের উপরে উঠাবো, উঠায় যখন টান দিব তখন কিন্তু এক এক পয়েন্টের সরণ কিন্তু এক এক রকম হচ্ছে। তাহলে আমরা কি করব, ভরকেন্দ্রের সরণ নিব না? তাহলে ভরকেন্দ্র কোথায় আছে, ভরকেন্দ্র আছে হচ্ছে আমাদের 7.5 মিটার দূরত্বে, ভরকেন্দ্র আছে হচ্ছে 7.5 মিটার দূরত্বে, 7.5 মিটার দূরত্বে আছে। তাহলে আমরা যখন কৃতকাজ বের করব তখন মেইন সূত্র কি, mg/h। কিন্তু ভর কি পুরাটা ভর নিব, আমরা কি পুরা ভরকে তুলছি, পুরা ভর যেমন দেওয়া আছে এখানে 10 কেজি, আমরা কি 10 কেজি ভরকেই উপরের দিকে তুলছি, নাকি 10 কেজি 3/4কে উপরে তুলছি, 3/4কে উপরে তুলছি। ইন্টু জি মানে হচ্ছে 9.8, ইন্টু এইচ মানে কত হবে, এইচ মানে ভরকেন্দ্রের সরণ, সেটা কত, 7.5 মিটার বা 15/2, 15/2। তাহলে এখান থেকে আমরা কৃতকাজ কত বের করে ফেলতে পারবো, কত আসে, 3/4 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 15/2, 551.25। ঠিক আছে, 551.25। আমার যদি হিসাব ঠিক থাকে তাহলে এটাই উত্তর। দেখো কি বললো, আবার বলি, 20 মিটার দৈর্ঘ্যের একটা শিকল ছিল, সেটা বললো তার 3/4 দৈর্ঘ্য টেবিলের নিচে ঝুলানো আছে, আমরা টেনে টেনে এটাকে উঠাবো। তাহলে যদি টেনে টেনে এটাকে উঠাতে চাই তাহলে দেখো এক একটা কণার সরণ কিন্তু এক এক রকম হবে। এই কাছে যেটা আছে সেটা অল্প একটু উঠলেই টেবিলের উপর উঠে যাবে, কিন্তু নিচের কণাটা অনেক উপরে উঠে তারপর এটাকে উঠানো লাগবে। তাহলে এক এক কণার সরণ এক এক রকম বলে আমরা ভরকেন্দ্রের সরণ নিব। ভরকেন্দ্র কোথায় আছে, 15 মিটার দৈর্ঘ্যের ভরকেন্দ্র আছে 7.5 মিটারে। তাইলে আমরা টোটাল ভরকে তার উপরে তুলছি না, 3/4 ভরকে উপরে তুলছি। তাহলে mgh, m হবে 10 কেজির 3/4 ইন্টু জি ইন্টু এইচ হচ্ছে 15/2। ঠিক আছে, সহজ। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কুয়া চৌবাচ্চা রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখে ফেলবো। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।